গবেষণা করতে গেলে আমরা অন্যের কাছ থেকে তথ্য নিতে হয়। আর এই তথ্য নেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলে রেফারেন্সিং। আবার বলি, রিসার্চের কাজ করতে গেলে আমরা অন্য অথরদের কাছ থেকে তাদের আর্টিকেল, বুকস বা অন্যান্য জায়গা থেকে তথ্য নিতে হয়। আর এই তথ্য নেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে রেফারেন্সিং। তো সঠিকভাবে রেফারেন্সিং করা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? প্রথম হলো যে মানে এটা একদম হার্ড একটা রিকোয়ারমেন্টই থাকে যে রেফারেন্সিং সঠিকভাবে করতে হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে তাহলে ক্লিয়ার হবেন। ওকে, আমি স্ক্রিনে এখন একটা ছবি দেখাবো। এটা হচ্ছে আমার একটা আর্টিকেল জার্নালে অ্যাকসেপ্ট হওয়ার পরে, মানে অ্যাকসেপ্ট অলরেডি হয়ে গেছে, দেন প্রোডাকশনে যাওয়ার পরে ওরা 3-4টা রেফারেন্সে মাইনর কিছু এরর পাইছে, এগুলো ঠিক করা লাগছে। এই যে আমি যা ওখান থেকে স্ক্রিনশটটা আপনাকে দিয়ে দিলাম। মানে রেফারেন্সিং অতিমাত্রায় ভুল হলে তো ইনিশিয়ালি রিজেক্ট করে দেবে। ইভেন ছোটখাটো যে ভুলগুলা হয় সেগুলাও ঠিক করে তারপর পেপারটা তারা পাবলিশ করবে। তার মানে রেফারেন্সিং করাটা যেমন জরুরি, সঠিক নিয়মে রেফারেন্সিং করাটা বরং আরো বেশি জরুরি। এখন এখানে যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো একাডেমিক বিভিন্ন কাজে বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে ক্রেডিট দেন না। এটা কিন্তু অনেক বড় অপরাধ এবং এই কারণে আপনার অনেক বড় শাস্তি হইতে পারে। আমি লেকচার নাম্বার 5-এ আপনাদেরকে এমআইটি হ্যান্ডবুক নামে একটা বই দেব। ওখানে স্পষ্ট লেখা আছে যে অনেক শিক্ষার্থী মনে করে যে সে তো এই বিষয়ে জানে না, তো এই জন্য এটা তার অপরাধ না। আপনি জানেন বা না জানেন এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনাকে ক্রেডিট দিতে হবে, না দিলে আপনি বড় ধরনের একাডেমিক মিসকন্ডাক্টের শাস্তি আপনার পেতে হবে। এই জন্য রেফারেন্সিং করা দরকার এবং সঠিক নিয়মে করা দরকার। এখন এখানে তারা স্টুডেন্ট আছেন, অনেকে করেন কি, যে উদ্দেশ্য মহৎ কিন্তু সঠিক নিয়মে রেফারেন্সিং করতে পারেন না। আপনি হয়তো কিছু লিংক বা কিছু ইউআরএল লেখা শেষে দিয়ে দিচ্ছেন, কিন্তু এইটা সঠিক নিয়মে রেফারেন্সিং করছেন বলে গণ্য হবে না। এবং আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবি আপনাদেরকে দিছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন দেখছেন, যে আমরা যখন জার্নালে লেখা জমা দিই, জার্নাল কিন্তু নিজস্ব নিজস্ব সিস্টেমে সে কিন্তু দেখতে পায় যে আপনার রেফারেন্সিং গুলো আপনি সঠিক নিয়মে করছেন কিনা, সোর্স গুলা ঠিক আছে কিনা। মানে সে ইনিশিয়ালি একটা রিপোর্ট জেনারেট করতে পারে আপনার ম্যানোস্ক্রিপ্টের। ফলে সঠিকভাবে রেফারেন্সিং না করে সেটা ভালো জার্নালে পাবলিশ করা কোনোভাবেই সম্ভব না। তাই আজকে আমরা রেফারেন্সিং শিখবো। এখন এর বাইরে রেফারেন্সিং কেন দরকার সেটা তো আরো কারণ আছেই। রেফারেন্সিং করলে আমাদের লেখার ইনডেপথ বাড়ে। কোন একটা বিষয়ে আপনি যখন অন্যের কাছ থেকে তথ্য নেবেন তখন আপনার লেখার যুক্তিটাও কিন্তু মজবুত হয়। ঠিক আছে? যাই হোক, রেফারেন্সিং কেন দরকার আমার মনে হয় এই আলাপ খুব বেশি আর করার দরকার নেই। তো এইবার আমরা রেফারেন্সিং এর অন্য আলাপে যাব। তো এই যে রেফারেন্সিং শব্দটা আমি বলতেছি, অনেকে এখনো কিন্তু বুঝতেছেন না যে এটা আমরা আসলে কি, বা দেখতে কেমন, এটা কি খায় নাকি মাথায় দেয়। তা আমরা আগে কিছু পেপার দেখি, এরপর আমরা আসবো। ঠিক আছে? খেয়াল করুন, স্ক্রিনে আমরা একটা পেপার দেখতে পাবো এখন। একটা একটা করে আমি দেখাচ্ছি। স্ক্রিনে আমরা একটা পেপার দেখতে পাচ্ছি। এই পেপারটা পড়তে গেলে দেখবেন লেখার মাঝখানে কিছু অথর এবং সাল আছে, মানে লেখার মাঝখানে কিছু অথর এবং সাল দেওয়া আছে। জনসন 2018, মিলার অ্যান্ড থমসন 2020, গ্রিন 2021, এরকম লেখার ইউনাইটেড নেশন 2015। মানে লেখার ভেতরে কিছু অথর এবং সাল এরকম কিছু জিনিস দেওয়া আছে। আমরা অনেক সময় বিভিন্ন আর্টিকেল পড়তে গেলে এরকম আমরা দেখি। আবার ওই আর্টিকেলের শেষে গেলেই আবার দেখবেন পূর্ণাঙ্গ রেফারেন্স গুলো আবার দেখা যায়, মানে ওগুলারই। যেমন এখানে লেখা আছে গ্রিন 2021। এখন গ্রিন নামে তো ওয়ার্ল্ড ওয়াইড হাজারো মানুষ আছে। কোন গ্রিন এই লেখাটা লিখছে আমরা জানি জানি না। ওইটার পূর্ণরূপ আবার তখন আমরা নিচে গেলে পাবো, মানে এখানে গেলে পাবো, মানে ফুল রেফারেন্সে পাবো। তার মানে এই ছোট রেফারেন্স উপরে যেটা আমরা দেখলাম এটাকে বলে ছোট রেফারেন্স। আর এরপর নিচে গেলে আমরা যে ডিটেইলস ভার্সন পাই এটাকে বলে পূর্ণাঙ্গ রেফারেন্স। এই দুটো মিলেই মূলত রেফারেন্সিংটা হয়। আবার বলছি, এই দুটো মিলেই মূলত রেফারেন্সিংটা হয়। তাহলে যেটা আমরা বুঝলাম যে রেফারেন্সিং এর এলিমেন্ট দুইটা। রেফারেন্সিং এর এলিমেন্ট দুইটা। হ্যাঁ, রেফারেন্সিং এর এলিমেন্ট দুইটা, ইনটেক্স সাইটেশন আর হচ্ছে পূর্ণাঙ্গ রেফারেন্স। এখন এই যে পেপারটা দেখালাম এটা একটা স্টাইলে, মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো রেফারেন্সিং এর স্টাইল আছে, হাজার হাজার স্টাইল আছে। এর মধ্যে বিখ্যাত স্টাইল হচ্ছে আপা স্টাইল, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বিখ্যাত স্টাইল। সবচেয়ে বেশি ব্যাকগ্রাউন্ডে এটা ইউজ হয়, আপা স্টাইল। আর আরেকটা স্টাইল আছে, এটাকে বলে হচ্ছে যে ভ্যানকোভার বা আইই স্টাইল। এটা হলো ইঞ্জিনিয়ারিং এবং পিউর সায়েন্স। মানে আমি যদি আপনাকে সহজ করে বলে দিই, দুনিয়াতে যদি দুইটা রেফারেন্সিং স্টাইল আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন
তাহলে হচ্ছে যে কোনো রেফারেন্সিং স্টাইলে অটোমেটিক পারবেন। যেমন ধরেন আপনি যদি অ্যান্ড্রয়েড সেট চালাতে পারেন, শাওমিও পারবেন, ওপ্পোও পারবেন, ঠিক আছে। আইওএস যদি আপনি চালাতে পারেন, তাহলে আপনি আইফোন হোক, ম্যাকবুক হোক, ম্যাক মিনি হোক, সবই চালাতে পারবেন। ঠিক তেমনই দুইটা রেফারেন্সিং স্টাইল মনে রাখলে সব পারবেন। তো উপরে যেটা দেখালাম এটাকে বলা হচ্ছে যে আপাই স্টাইল, আর এখন যেটা স্ক্রিনে দেখবেন এটাকে বলে আই স্টাইল বা ভ্যানকোভার টাইপ স্টাইল, বা এটাকে নাম্বার স্টাইল বলতে পারেন সহজে। এখন আরেকটা পেপার দেখেন, স্ক্রিনে এখন আপনারা দেখতে পাবেন, এই পেপারেও বিভিন্ন জায়গায় 1 2 3 4, 1 2 3 4 এরকম লেখার ভেতরে ভেতরে এই 1 2 এগুলো আছে। আপনারা বুঝতেই পারতেছেন এই 1 2 গুলা মানে এগুলো হচ্ছে এই লেখার সোর্স। এখন কথা হলো এই থ্রি দেখে, শুধু থ্রি শব্দটা দেখে কি আমরা জানি যে এই লাইনটা কার? বা শুধু ফোর শব্দটা দেখে কি আমরা জানি এই লাইনটা কার? আমরা কিন্তু জানি না। দেন লেখার নিচে গেলে ডিটেলস থাকে যে এই থ্রি মানে কে, এই ফোর মানে কে, ঠিক আছে। এটা গেল আরেকটা স্টাইল। আবার যারা লতে আছেন, ল এর ক্ষেত্রে অস্কলা নামক একটা স্টাইল আছে, ওখানে ওখানেও 1 2 3 নাম্বারিং স্টাইলই, কিন্তু 1 2 3 গুলা থাকে মাথার উপরে। 1 2 3 গুলা মাথার উপরে থাকে আর কি, মানে সুপার স্ক্রিপ্ট আকার থাকে। দেন আবার ওগুলার বিস্তারিতটাও লেখা লাগে। তো আমি এতগুলা উদাহরণ এই জন্য দেখালাম, আমরা এইটা ক্লিয়ার কিনা যে দুইটা এলিমেন্ট মিলে আমাদের রেফারেন্সিং হয়, ছোট রেফারেন্স এবং বড় রেফারেন্স। বারো সহজ করে বললে ইনটেক্সট সাইটেশন, রিসার্চের ভাষায় ইনটেক্সট সাইটেশন, আর হচ্ছে ফুল রেফারেন্স, পূর্ণাঙ্গ রেফারেন্স। এভাবে মনে রাখলে হবে যে রেফারেন্সিং এলিমেন্ট দুইটা, ইনটেক্সট সাইটেশন এবং পূর্ণাঙ্গ রেফারেন্স, ঠিক আছে। আপনারা এখন শীটে যে ছবিটা দেখবেন এটা দেখলে ক্লিয়ার হবে, আমরা লেখার ভেতরে ছোট ছোট রেফারেন্স দেই, আবার শেষে গিয়ে পূর্ণাঙ্গ রেফারেন্স দেই। আপনারা কি ঠিক মতো বুঝতেছেন কিনা সোফার? আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছিল? একজন বললেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না। দেখতে পাওয়ার তো কথা, দেখতে পাওয়ার কথা আমি যতটুকু বুঝতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আশা করি, হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা, হয়তো একটু ডিলে হয়, অনেকের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটু ডিলে হয়, এটা একটা হইতে পারে। ওকে, তাহলে এই দুইটা এলিমেন্ট নিয়েই হচ্ছে রেফারেন্সিং। তাহলে সোজা কথা, যদি আমরা এই দুইটা এলিমেন্ট শিখে যাই আজকে, তাহলে ম্যানুয়ালি কিভাবে রেফারেন্সিং করতে হয় আমাদের এটা শেখা হয়ে যাবে, এই দুইটা এলিমেন্ট শেখা হয়ে গেলে, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা এই দুইটা এলিমেন্ট এখন শিখবো। ওকে, তাহলে প্রথমে আমরা আসবো ইনটেক্সট সাইটেশন, এটা আলাপে ইনটেক্সট সাইটেশন, লেখার ভেতরে রেফারেন্সিং বা ছোট রেফারেন্স। ওকে, আমি যেটা বললাম যে যদি আমরা দুইটা স্টাইল যদি মনে রাখতে পারি, দুইটা রেফারেন্সিং স্টাইল যদি আমরা শিখতে পারি, তাহলে সব স্টাইল কিন্তু শেখা হয়ে যাবে, ক্লাস শেষে মিলাই নিয়ে। ওকে, একটা হলো আপা, আর একটা হলো ভ্যানকোভার। আমরা এখন আপা স্টাইলে ইনটেক্স সাইটেশন দেখবো, এরপর ভ্যানকোভার স্টাইলে ইনটেক্স সাইটেশন দেখবো, ঠিক আছে। আপা স্টাইলটা ইউজ করে ইঞ্জিনিয়ারিং এবং পিওর সায়েন্স ছাড়া, সবগুলা ব্যাকগ্রাউন্ডই মোটা দাগে যদি বলি আর কি, আপা স্টাইলটা ইউজ করে। এখন এর মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে বলবো। তাহলে দুইটা স্টাইল ভালো করে মাথায় রাখবেন আর কি। আচ্ছা, তো ইনটেক্সট সাইটেশন নিয়ে এখন আমরা কথা বলবো। ইনটেক্সট সাইটেশন মানে লেখার ভেতরে রেফারেন্স, লেখার ভেতরে রেফারেন্স। খেয়াল করবেন যে লেখার ভেতরে রেফারেন্স আবার দুই ধরনের হইতে পারে। লেখার ভেতরে রেফারেন্স আবার দুই ধরনের হইতে পারে। একটাকে বলে ন্যারেটিভ, একটাকে বলে প্যারেনথেটিক্যাল। একটাকে বলে ন্যারেটিভ, একটাকে বলে প্যারেনথেটিক্যাল। যদি বাক্যের শেষে যদি রেফারেন্স হয়, এটাকে বলে প্যারেনথেটিক্যাল। এভাবে মনে রাখবেন, বাক্যের পরে হইলে প্যারেনথেটিক্যাল। যদি ইনটেক্সট সাইটেশনটা বাক্যের শেষে হয় এটাকে বলে প্যারেনথেটিক্যাল ইনটেক্সট সাইটেশন। আর বাক্যের শুরুতে যদি হয় এটাকে বলে ন্যারেটিভ সাইটেশন। দেখুন এখানে যে মলিনা 2019 আর্গু দ্যাট, মলিনা 2019 আর্গু দ্যাট, তাহলে এটা হচ্ছে কি, যে বাক্যের শুরুতে বা মাঝে যদি হয়, দেখেন ব্যাপারটা বুঝেন। কিন্তু আমরা যখন কোনো সোর্স উল্লেখ করি আমরা কিন্তু দুই ভাবে উল্লেখ করতে পারি। যেমন যে আমি বললাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এবছর ডেঙ্গুতে 12,000 মানুষ মারা গেছে, তাহলে আমি আগে সোর্সের কথা বললাম, পরে বাক্যটা বললাম, এটাকে বলে ন্যারেটিভ। আগে সোর্সের কথা বলা, পরে মেইন কথা বলা, এটাকে বলে ন্যারেটিভ। আর আমি যদি বাক্যটা এভাবেই বলতাম, এবছর ডেঙ্গুতে 12,000 মানুষ মারা গিয়েছে, এরপর ব্র্যাকেটে লিখতাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2025, মানে সোর্স দিয়েছি পরে, পরে দিলে এটাকে বলে প্যারেনথেটিক্যাল। তাহলে আপনারা ন্যারেটিভ এবং প্যারেনথেটিক্যাল বুঝতে বুঝতে পারছেন। বাক্যের মাঝে বা বাক্যের শেষে হলে, বাক্যের মাঝে বা বাক্যের শুরুতে বা বাক্যের শুরুতে বা বাক্যের মাঝে হলে
এটাকে বলে ন্যারেটিভ ইনটেক্সট সাইটেশন। ন্যারেটিভ ইনটেক্সট সাইটেশন বাক্যের শেষে হলে বলে প্যারেনথেটিক্যাল। এখন আমি আপনাদের কাছ থেকে ওপিনিয়ন নেব যে কোনটা ন্যারেটিভ আর কোনটা প্যারেনথেটিক্যাল, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনে আমরা অনেকগুলা ইনটেক্সট সাইটেশন দেখতে পাচ্ছি। স্ক্রিনে অনেকগুলা ইনটেক্সট সাইটেশন দেখতে পাচ্ছি। আপনারা একটু বলেন তো, এখানে আহ, জনসন 2018, এটা কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? শুধু এন আর পি লিখলে হবে, এন অথবা পি লিখলে হবে, ঠিক আছে? আচ্ছা, এম এল স্টাইল, হার্ভার্ড স্টাইল, অন্য স্টাইলগুলো নিয়ে বলতেছি, ধৈর্য ধরতে হবে। ওকে, জনসন এই রেফারেন্সটা হচ্ছে ন্যারেটিভ। মিলার এবং থমসন এটা কি বলেন তো? মিলার এবং থমসন এটা কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? মিলার থমসন 2020 ন্যারেটিভ, সবাই বুঝতে পারতেছেন। এবার বলেন তো, ইউনাইটেড নেশন 2015 এটা কি? ইউনাইটেড নেশন 2015 এটা কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? রাইট, ইউনাইটেড নেশন 2015 কিন্তু প্যারেন্থেটিক্যাল, কারণ এটা বাক্যের শেষে। বাক্যের শেষে হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল। আশা করি আপনারা বিষয়টা বুঝতেছেন। আবার দেখেন, অ্যাকর্ডিং টু গুপ্তা, রেফারেন্স ওয়ান ন্যারেটিভ নাকি প্যারেন্থেটিক্যাল? রেফারেন্স ওয়ান ন্যারেটিভ নাকি প্যারেন্থেটিক্যাল? রেফারেন্স টু ন্যারেটিভ নাকি প্যারেন্থেটিক্যাল? আর রেফারেন্স থ্রি? রাইট, ওয়ান এবং টু হচ্ছে ন্যারেটিভ, কারণ এটা বাক্যের শুরুতে। আর 3 নাম্বার রেফারেন্সটা হচ্ছে বাক্যের শেষে, সো এটা প্যারেন্থেটিক্যাল। প্যারেন্থেটিক্যাল মানে পরে, এইভাবে মনে রাখলে হবে। ওকে, এবার আমরা রিয়েল লাইফ যদি পেপারের ক্ষেত্রে দেখি, মানে রিয়েল পেপারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা এখন মানে ডিসাইড করতে পারবো। স্ক্রিনে আপনারা কিছু রেফারেন্স দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কিছু রেফারেন্স দেখতে পাবেন এখন। এটা একটা পেপার, এটা রিয়েল পেপার আর কি। সবাই এখন পারতেছেন, তাও আমি আরেকবার জিজ্ঞেস করি, স্ক্রিনে যে ইনটেক্সট সাইটেশন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? রাইট, রাইট। আচ্ছা, আর এই যে রিকেলস, রিকেলস এট অল 2013, রিকেলস এট অল 2013, এরপর এর নিচে নিচেরটা আবার এই যে রিকেলস এট অল 2013, মানে যেটা আমি কালার করছি আর কি, যেটা আমি কালার করছি সবুজ, যেটা আমি সবুজ কালার করছি, ন্যারেটিভ। বাক্যের শুরুতে মানে ন্যারেটিভ, বাক্যের শুরুতে বা বাক্যের মাঝখানে মানে ন্যারেটিভ, এতটুকু মাথায় রাখলে হবে। এখন আপনারা একটু খেয়াল করুন, ন্যারেটিভ রেফারেন্সের সাথে আমাদের কিন্তু একটা ভার্ব দেওয়া লাগে সৌন্দর্যের জন্য। দেখেন এই যে রিকেলস এট অল সাপোর্টস, এই সাপোর্টস নামে একটা শব্দ এখানে আছে, সাপোর্টস। মানে আমরা যদি বাক্যের শুরুতে রেফারেন্সিং করি, অমুক বলেন, তমুক বিবৃত করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাক্যের শুরুতে রেফারেন্স করলে কিন্তু আমাদের একটা লিঙ্কার ভার্ব লাগে, তাই না? বাক্যের শুরুতে রেফারেন্স করলে আমাদের একটা লিঙ্কার ভার্ব লাগে বাক্যের সৌন্দর্যের জন্য। নেগেটিভ রেফারেন্সিং এর ক্ষেত্রে লিঙ্কার ভার্ব ভার্ব লাগে, হ্যাঁ। আচ্ছা, একজন বলছেন স্ক্রিন পরে আসতেছে, একটু তো পরে আসেই, এটা আসলে কিছু করার নেই। আমরা এমনি বুঝতেছি কিনা স্ক্রিন একটু পরে আসতেছে, আমিও এটা বুঝি। মানে আমি বলতেছি, নেগেটিভ রেফারেন্সিং এর, নেগেটিভ রেফারেন্সিং এর ক্ষেত্রে একটা লিঙ্কার ভার্ব লাগে। অমুক বলেছেন, তমুক বিবৃত করেছেন, তমুক হাইলাইট করেছেন। এইটা আমরা বুঝছি, বুঝছি কিনা এই শব্দটা? আশা করি বুঝতে পারতেছেন, ঠিক আছে? তা আমার কাছে এগুলা তালিকা আছে, হ্যাঁ। আমি আপনাদেরকে একটা শিট দিয়ে দেব, আমার কাছে এটা তালিকা আছে, যে এই যে ভার্ব ফর রেফারেন্সিং, যখন আমরা ন্যারেটিভ রেফারেন্সিং করব, তখন আমাদের এরকম কিছু ভার্ব লাগবে। দেখেন এই যে সাজেস্ট দ্যাট, আর্গু দ্যাট, এটা আপনার স্ক্রিনে একটু পরে দেখতে পাবেন। এখন আমার কাছে এরকম ভার্বের তালিকা আছে, এই তালিকাটা আমি আপনাদেরকে দিয়ে দেব। ফোকাস অন, ডিফাইন দ্যাট, ঠিক আছে? এগুলো আপনারা এই শিটে খুঁজলেই পেয়ে যাবেন। এটা একটা শিট, আর একটা শিটও আছে আমার কাছে ভার্বের। মানে এগুলো হচ্ছে আমাদের লেখার সৌন্দর্যের জন্য, এটা কিন্তু বাধ্যতামূলক না যে এই ভার্বটা ইউজ করতে হবে। আপনার লেখার সৌন্দর্যের জন্য আপনি যে কোনো ভার্ব ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? ওকে, তো আশা করি বুঝতে পারতেছেন যে আমরা যখন ইনটেক্সট সাইটেশন করব, বিশেষ করে ন্যারেটিভ রেফারেন্সিং এর ক্ষেত্রে আমাদের কিছু ভার্ব যুক্ত করতে হবে। আপনারা স্ক্রিনে এখন কিছু ভার্ব দেখতে পাচ্ছেন, ব্রাউন কমেন্টস দ্যাট, অমুক কনক্লুড দ্যাট, ইন্ডিকেট দ্যাট, এরকম কিছু ভার্ব যুক্ত করতে হবে। ভার্বগুলো আমি দিয়ে দিছি। সো যাই হোক, আমরা যেটা বুঝলাম, ন্যারেটিভও হইতে পারে, প্যারেন্থেটিক্যালও হইতে পারে। ন্যারেটিভও হইতে পারে,
প্যারেন্থেটিক্যালও হইতে পারে। আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম। এইবার আসেন যে ন্যারেটিভের ক্ষেত্রে কি বা মানে ইনটেক্সট সাইটেশনের বিভিন্ন নিয়ম কানুনগুলো আমরা এখন দেখব। হুম, নিয়ম কানুনগুলো আমরা এখন দেখব। তো খুব মনোযোগ দিয়ে বিষয়টা শুনতে হবে। বিষয়টা একটু বুঝেন আগে। দেখুন, আমরা বিভিন্ন আর্টিকেল থেকে যখন তথ্য নেই, আমাদের শুরুতেই চিন্তা করতে হবে যে আর্টিকেল থেকে আমি তথ্য নিচ্ছি, সেই আর্টিকেলে কি অথর একজন, দুজন, নাকি দুজনের বেশি। এবং ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে কাউকে ক্রেডিট দিতে হলে তার লাস্ট নেম ধরে দেওয়া লাগে। মনে করুন আপনি মোর্শেদ আলমের 2018 সালের প্রকাশিত একটা পেপার থেকে তথ্য নেবেন, তাহলে আলম 2018, এইভাবে আপনি ইনটেক্সট সাইটেশন দেবেন, ঠিক আছে? তা আপনি যদি কারো কাছ থেকে তথ্য নেন, ওই আর্টিকেলের অথর যদি একজন হয়, ওই আর্টিকেলের অথর যদি হয় একজন, তাহলে তার নামের শেষ অংশ সাল, তার নামের শেষ অংশ এবং সাল হবে। এখন ন্যারেটিভের ক্ষেত্রে শুধু সালে ব্র্যাকেট, প্যারেন্থেটিক্যালের ক্ষেত্রে পুরাটার মধ্যে ব্র্যাকেট। এগুলো মনে না রাখলেও সমস্যা নাই, সফটওয়্যার দিয়ে যখন আমরা করবো অটোমেটিক হয়ে যাবে। আবারও বুঝেন, আমরা যদি কারো কাছ থেকে তথ্য নেই এবং যার কাছ থেকে তথ্য নিচ্ছি ওই আর্টিকেলে অথর যদি একজন হয়, তাহলে একজনের নামের শেষ অংশ কমা সাল, ঠিক আছে? আর অথর যদি দুজন হয়, আমরা একটা আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি, ওই আর্টিকেলের অথর দুজন, তাহলে দুইজনের নামের শেষ অংশ মাঝখানে এন্ড কমা সাল। আবারও বলছি, দুইজনের নামের শেষ অংশ মাঝখানে এন্ড কমা সাল, অর্থাৎ দুইজনের নামের শেষ অংশ মাঝখানে এন্ড কমা সাল হবে। ওকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা আর্টিকেলে ধরেন অথর 20 জন, একটা আর্টিকেলে 20 জন অথর, সেক্ষেত্রে কি আমরা ইনটেক্সট সাইটেশনে কি 20 জনের নাম লিখবো? লিখলে এটা দেখতে তো খারাপ দেখা যায়। তো খেয়াল রাখবেন যে কোনো আর্টিকেলে যদি দুইয়ের অধিক অথর হয়, দুইয়ের অধিক যদি অথর হয়, সেক্ষেত্রে প্রথম জনের নামের শেষ অংশ, এরপর ইটিএল ডট মানে আরো অন্যান্য, এরপর সাল লিখবেন, সাল। তাহলে দেখেন, দুইয়ের অধিকের ক্ষেত্রে আমরা কারো কাছ থেকে তথ্য নিলে দুইয়ের অধিক যদি হয় অথর, তাহলে ইটিএল ডট লিখবো। হয়তো একটা আর্টিকেলে 17 জন অথর, প্রথম জনের নাম মোর্শেদ আলম, তাহলে আলম ইটিএল ডট এরপর ওই আর্টিকেলে সালটা লিখবেন। তাহলে একজন হলে কেমন হবে, দুজন হলে কেমন হবে, দুইয়ের অধিক হলে কেমন হবে? আমরা কি বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছি। এখন খেয়াল করুন, ধরুন আমরা এই আর্টিকেল থেকে একটা ইনফো আমাদের গবেষণায় নেব। এই আর্টিকেল থেকে, এই যে স্ক্রিনে আপনারা এখন একটা আর্টিকেল দেখতে পাবেন, এই আর্টিকেল থেকে একটা ইনফো আমাদের গবেষণায় নেব। বলেন তো, ইনটেক্সট সাইটেশনে কি হবে? একটু চ্যাট বক্সে লিখতে পারবেন? এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে 2023 সালে। এই আর্টিকেলে অথর আছে প্রায় 20-25 জন। আহ বলুন তো, এই আর্টিকেল থেকে তথ্য নিলে তাহলে ইনটেক্সট সাইটেশনটা আমরা কিভাবে লিখবো? ন্যারেটিভ বা প্যারেন্থেটিক্যাল যেটাই হোক, ইনটেক্সট সাইটেশন কিভাবে লিখবো বলেন তো? ওকে, একজন প্রশ্ন করছেন যে ভাই, আমরা যে এই যে আলম 2018 লিখতেছি, আলম নামে তো আরো অনেকে আছে, তাহলে আমরা কেমনি বুঝবো এটা কোন আলম? উত্তর হচ্ছে, এগুলা তো ছোট রেফারেন্স। পূর্ণাঙ্গ রেফারেন্স তো সেটা থাকবে, তখন তো ডিটেলস থাকবে। যিনি প্রশ্ন করছেন সেটা উত্তর দেবে। ওকে, তাহলে দেখেন, এই আর্টিকেল থেকে কোনো তথ্য নিলে, রাইট, সবাই সঠিক লিখতেছেন, রাইট রাইট। এই যে দ্বিবেদী, দেখেন দ্বিবেদী, তার মানে দ্বিবেদী ETL.2023, মানে দ্বিবেদী এবং আরো অন্যান্য, ঠিক আছে? এই অথরের নামের শেষ 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 অংশ কিন্তু হবে, ইউএস দিলে হবে না, অথরের নামের শেষ অংশ ETL. ওকে, আশা করি সবাই এটা এখন ইজিলি বুঝতে পারতেছেন, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি। আই হোপ সবাই এখন পারতেছেন, রাইট? আর যদি স্ক্রিনে এখন আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, এই আর্টিকেল থেকে যদি কোনো তথ্য আপনার গবেষণায় নেন, তাহলে ইনটেক্সট সাইটেশন কিভাবে করবেন? ওকে, তার সংক্ষেপে লিখলে হবে, আমি বুঝে যাব। অথরের নাম, মানে নামের একটা একটা অক্ষর লিখলে আমি বুঝবো। এই আর্টিকেল থেকে যদি কোনো তথ্য আপনাদের গবেষণায় নেন, ন্যারেটিভ বা প্যারেন্থেটিক্যাল যে কোনোটা লিখলে হবে। এটার ইনটেক্সট সাইটেশন কিভাবে করবেন? এখন স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, রাইট রাইট, এখন এখন সবাই পারবেন এটা, ঠিক আছে? দুইয়ের অধিক হলেই ইটিএল হবে। আর দুজন হলে অমুক এন্ড তমুক, দুজন হলে অমুক এন্ড তমুক। আশা 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 করি বিষয়টা ক্লিয়ার। এটা নিয়ে আপনাদের অত প্যারা খাওয়া লাগবে না, ঠিক ঠিক আছে? ওকে। তো আহ
এইবার আমরা হচ্ছে যে আমাদের সামনে আগাই, আমাদের যে শিট, আমরা একটু সামনে আগাই। ওকে, তাহলে আমরা শিখলাম যে অথর একজন হলে কি হবে, দুই হলে কি হবে, দুই অধিক হলে কি হবে। এখন আমাদের কিছু আরো এক্সেপশনাল কেস কেস আছে। যেমন যদি আমরা কোনো সংস্থা থেকে তথ্য নেই তাহলে কিভাবে রেফারেন্সিং করবো? সংস্থা যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, কোনো সংস্থা থেকে তথ্য নিলে এপি এর নিয়ম হচ্ছে প্রথমবার ওই সংস্থার নাম লেখার বেলায় সংস্থার নামের পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ উভয় লিখতে হবে। যদিও এই রুলস গুলো একেবারে হার্ড রুলস না, মানে এটা ভুল হলেও কিছু হবে না, কিন্তু নিয়ম হচ্ছে কোনো সংস্থা, ধরেন আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটা তথ্য নিচ্ছেন, তাহলে প্রথমবার লিখবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO বলেছে, মানে প্রথমবার পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ দুইটাই লেখা লাগে, কমা সাল। আর একই সংস্থা থেকে যদি আবার তথ্য নেন আপনার আর্টিকেলে হয়তো WHO থেকে আবার তথ্য নিচ্ছেন, তাহলে আবার হচ্ছে শুধু সংক্ষিপ্ত রূপটা লিখলে হয় WHO, কমা সাল। মানে সংস্থার ক্ষেত্রে প্রথমবার পূর্ণরূপ, এরপরে যদি আবার ওই সংস্থা থেকে তথ্য নেওয়া হয় তাহলে পরের বার সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? আচ্ছা, এরপর কিছু এক্সেপশনাল কেস আছে বলি। ধরেন একটা ডকুমেন্ট থেকে আপনি তথ্য নিছেন কিন্তু ডকুমেন্টের কোনো ডেট নাই। যদিও এরকম ডকুমেন্ট থেকে তথ্য না নেওয়াই ভালো, তাও মাঝে মাঝে আমাদের এরকম বিপদে পড়ি আমরা। ওই ডকুমেন্টের কোনো ডেট নাই, একটা ব্লগ আর্টিকেল, কোনো ডেট নাই। তো সেক্ষেত্রে ডেটের জায়গায় ছোট অক্ষরের N.D, মানে নো ডেটের সংক্ষিপ্ত রূপ থাকবে। N.D, নো ডেটের সংক্ষিপ্ত রূপ থাকবে, মানে ডেটের জায়গায় ডেট হবে না, N.D হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর যেগুলো গুরুত্বপূর্ণ আমি ওগুলো বলছি, খুব গুরুত্বপূর্ণ। এবার আসেন, একটা তথ্য আপনি পাইছেন মোর্শেদ আলমের পেপারে, আপনি পাইছেন মোর্শেদ আলমের পেপারে, মোর্শেদ আবার নিজে সেই তথ্যটা পেয়েছে আশিকুর রহমানের পেপারে। মানে আপনি একটা তথ্য আমার আর্টিকেল পড়তে গিয়ে পেয়েছেন, আমি নিজেই লিখে রাখছি যে আমি এই আর্টিকেলের তথ্য, আমি এই তথ্যটা আশিকুর থেকে নিয়েছি। তাহলে আপনি কি আমাকে ক্রেডিট দেবেন না আশিকুরকে ক্রেডিট দেবেন? আপনার কি আমার কথায় ক্লিয়ার? আপনি তথ্যটা পেয়েছেন আমার পেপার পড়তে গিয়ে, যেমন খেয়াল করুন, আপনি আমার পেপার পড়তে গিয়ে, কথার কথা আমি বলতেছি, আপনি আমার কথা, আমার পেপার পড়তে গিয়ে, আমি এখন স্ক্রিনে একটা পেপার দেখাবো, দেখেন। আচ্ছা, কথার কথা, আপনি স্ক্রিনের পেপারটা পড়তে গিয়ে একটা লাইন পেলেন, যে লাইনটা লিখছে লেহম্যান 2002, লেহম্যান 2002। আপনি কি স্ক্রিনের পেপারটাকে ক্রেডিট দেবেন নাকি লেহম্যানকে দেবেন? রাইট, সবার কিন্তু হচ্ছে, সবাই কিন্তু বুঝতেছেন রেফারেন্সিং এর বিষয়গুলা। দেখেন, আপনি পেপারটা পাইছেন স্ক্রিনের, আপনি তথ্যটা পাইছেন স্ক্রিনের এই পেপারে, কিন্তু এই ভদ্রলোক নিজেই বলতেছে সে লেমেন থেকে নিয়ে, তাহলে আপনি অবশ্যই লেমেনকে ক্রেডিট দেবেন। সোজা কথা এটা, কিন্তু এই ভুলটা আপনারা কিন্তু বারবার অনুসরণ করবেন। ঠিক আছে? রেফারেন্সিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল রুলস হলো তথ্যটা কোথায় পেয়েছি সেটা গুরুত্বপূর্ণ না, তথ্যটা কার সেটা গুরুত্বপূর্ণ। আবারও বলছি, তথ্যটা কোথায় পাওয়া গেছে সেটা গুরুত্বপূর্ণ না, তথ্যটা কার সেটা গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরাই বিষয়টা বুঝুন। ধরেন এই যে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, এইটা অনেক প্রকাশনীতে পাওয়া যায়, কিন্তু প্রশ্ন হইল এই গল্পগুলোর অথরকে, রবীন্দ্রনাথ নাকি প্রকাশনীগুলো? সহজ সহজ কথা, তথ্যগুলোর অথর হচ্ছে রবীন্দ্রনাথ। ঠিক তেমনি আপনি বিভিন্ন আর্টিকেল পড়তে গেলে বিভিন্ন জনের তথ্য পাবেন, ক্রেডিট যার তাকেই দিতে হবে, কোথায় পেয়েছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। কারণ এই অথর নিজেই বলতেছে সে লেম্যানের কাছ থেকে পাইছে, তাহলে আপনি তো লেম্যানকেই ক্রেডিট দেবেন, আপনি এই অথরকে কেন ক্রেডিট দেবেন? আশা করি এই বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন অনেকে বলতে পারেন যে ভাই, উনি তো লিখছে লেহমেন 2002 এই কথা বলছে, কিন্তু লেহমেন 2002 সে আদৌ এই কথা বলছে এটার গ্যারান্টি কোথায়? উত্তর হচ্ছে, রেফারেন্সিং এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যখন রেফারেন্সিং করবেন আপনি শিওর হয়ে রেফারেন্সিং করবেন। সে এখানে লেহমেন 2002 লিখছে, আপনি লেহমেন 2002 এর পেপারটা, এই যে ও তোর নিচে লিঙ্ক দিয়ে দিছে, অবশ্যই আপনি এই সোর্সটা ভেরিফাই করে, মানে আসলেই লেমেন এটা বলছে কিনা এটা শিওর হয়ে তারপর আপনার পেপারে লিখবেন। তবে হ্যাঁ, ভালো জার্নালে ভালো আর্টিকেল যখন আমরা সাইট করি তখন সাধারণত কেউ এরকম ভুল লিখে না যে লেমেন বলে নাই তাও সে লিখে রাখছে, এরকম ভুল সাধারণত মানুষ করে না। তবুও সেফ থাকার জন্য আমরা, মানে শিওর হওয়া ভালো আর কি। কারণ আপনি এই পেপারে দেখছেন উনি বলছে লেহমেন এই কথা বলছে, আসলে লেহমেন এই কথা বলছে কিনা, তাহলে লেহমেনের পেপারে কি একবার চেক করেই নেন, তাহলে তার ঝামেলাটা হয় না। এবং এটাই নিয়ম যে আপনি সোর্সকে আপনি শিওর হয়ে নেবেন, যে সোর্স, যে সোর্স, তাকে আপনি শিওর হয়ে ক্রেডিট দেবেন। ওকে,
তাহলে এটা ক্লিয়ার, তথ্য যার ক্রেডিট তার, তথ্য যার ক্রেডিট তার। এবার একটা এক্সেপশনাল বিষয় বলি, এমন অনেক সময় আসে, এটা খুব রেয়ার কেস, যে আপনার যদি সন্দেহ হয় যে এ আসলে এটা বলছে কিনা, যদি এরকম হয়, যদি আমি এরকম কখনো আমার পড়ি নাই, যদি এরকম হয়, ধর আপনি আজকে প্রথম আলো পড়তে গিয়ে দেখলেন যে প্রথম আলো বলতেছে, মানে প্রথম আলোতে পড়তে গিয়ে দেখতেছেন প্রথম আলো বলতেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আগামী বছর ডেঙ্গুতে 15,000 মানুষ মারা যেতে পারে, এটা আপনি প্রথম আলোতে পাইছেন। কিন্তু আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই রিপোর্টটা আপনি আর পাইতেছেন না, কারণ পত্রিকা তো আর এরকম রেফারেন্স দেয় না। মানে রিসার্চ আর্টিকেলে যেমন সোর্স সহ উল্লেখ করে, আমরা সোর্স খুঁজে পাই, পত্রিকাগুলোতে এরকম রেফারেন্স ঠিক মতো দেয় না, জাস্ট লিখে দেয়। তার মানে তথ্যটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার, আপনি পাইছেন প্রথম আলোতে, আবার আপনি শিওর না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন রিপোর্টে বলছে, আপনি শিওর না কিন্তু, কারণ সে কোনো সোর্স উল্লেখ করেনি। তখন কি করবেন? তখন আমরা লাইনটা এভাবে লিখি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আবার ব্র্যাকেটে রেখে দেই এজ সাইটেড ইন প্রথম আলো, মানে সোজা কথা আমি প্রথম আলোতে এটা পাইছি, সোজা কথা আমি প্রথম আলোতে এটা পাইছি। তো এইটাই আমাদের এরকম ঝামেলায় পড়া লাগবে না আশা করি। তাও বললাম যে আমার সময় এরকম হইতে পারে যে আপনি বলবেন যে আমি অমুক জায়গায় পেয়েছি, এটা ব্র্যাকেটে থাকবে, মানে দুইবার রেফারেন্সিং হবে আর কি। কিন্তু প্রথম জিনিসটাই মনে রাখেন, ওটা বেশি কাজে লাগবে, যে তথ্য যার ক্রেডিট তার। ঠিক আছে, এটা মাথায় রাখেন, ওকে। এইবার আরো কিছু বিষয় আছে, বুকস কিভাবে রেফারেন্সিং করব। দেখুন, রেফারেন্সিং এর ফান্ডামেন্টাল রুলস হলো এপিএ স্টাইলে অথর এবং ডেট। তো আর্টিকেল যেভাবে, বুকসও একইভাবে, বইয়ের নামের অথরের শেষ অংশ কমা সাল। তো বইয়ের ক্ষেত্রে রুলসে কোনো ব্যতিক্রম নাই। বুক চ্যাপ্টারের ক্ষেত্রে বুক চ্যাপ্টার যে লিখছে তার নাম, নামের শেষ অংশ এবং সাল। সো মানে এখন আপনারা জাস্ট এটাই মাথায় রাখবেন যে অথর এবং সাল। সমস্যা করবে আপনাদেরকে পত্রিকার ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো যে পত্রিকার ক্ষেত্রে ক্রেডিট দেবেন কাকে। মনে করুন আমি একটা পত্রিকা ওপেন করি, এই যে ডেইলি স্টারের একটা ওপিনিয়ন পাতা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন। এখন আমি যদি এখান থেকে কিছু লাইন নিই, আমি কি ডেইলি স্টারকে দেবো ক্রেডিট, নাকি ডেইলি স্টারে যিনি লিখছে তাকে ক্রেডিট দেবো? চ্যাট বক্সে জানান তো। স্ক্রিনে আপনারা ডেইলি স্টারের একটা ওপিনিয়ন, স্ক্রিনে আপনারা ডেইলি স্টারে শাহির চৌধুরীর একটা ওপিনিয়ন দেখতে পাচ্ছেন। ক্রেডিট কি দা ডেইলি স্টার কমা সাল হবে, না চৌধুরী 2016 হবে? ওকে, খেয়াল রাখবেন, যদি পত্রিকার নিজস্ব খবর হয় তাহলে আমরা লিখতাম দা ডেইলি স্টার কমা সাল। এটা কিন্তু পত্রিকার নিজস্ব খবর না, পত্রিকাতে কেউ একজন কলাম লিখেছে, ওপিনিয়ন লিখেছে। তাহলে ওপিনিয়ন লিখলে অথরেই এখানে গণ্য হবে, তাহলে চৌধুরী, চৌধুরী কমা সাল হবে, চৌধুরী কমা সাল। ঠিক আছে, চৌধুরী কমা সাল হবে। সহজ কথা, যেখানে অথরের নাম উল্লেখ থাকবে সেখানে সবসময় অথর প্রায়োরিটি পাবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে বুঝতে পারছেন। এর বাইরে এমন কিছু সোর্স আছে যেটা সাইট না করা ভালো, তবুও বলি। যেমন ধরুন, আপনি একটা তথ্য রিসার্চ হেল্প বিডি থেকে নিছেন, কথার কথা বলতেছি, আপনি একটা তথ্য রিসার্চ হেল্প বিডি থেকে নিছেন, এটা একটা ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট। তাহলে ব্লগ ওয়েবসাইটের ডোমেইন নেমটাই অথর হিসাবে গণ্য হবে, ব্লগ ওয়েবসাইটের ডোমেইন নেমটাই, এই ডোমেইন নেমটা রিসার্চ হেল্প বিডি, এটাই অথর হিসাবে গণ্য হবে। ঠিক আছে, কিন্তু এসব সোর্স থেকে তথ্য না, আমি আবারও বলি, এটা গত বছর একজন প্রশ্ন করছিলেন, আপনারা তো কেউ করতেন, যে আপনারা যখন ভালো জার্নালের আর্টিকেল পড়তে যাবেন, আমি স্ক্রিন শেয়ার একটু অফ রেখেছি, আপনারা যখন ভালো জার্নালের আর্টিকেল পড়তে যাবেন, আপনারা খুবই কম হচ্ছে এরকম পত্রিকার সোর্স বা লোকাল ব্লগ সোর্স, এগুলো খুবই কম পাবেন। আমি বলছি যদি প্রয়োজন হয় তাইলে আমরা করব, ঠিক আছে, কিন্তু প্রয়োজন না হলে না করাই ভালো, কারণ এই সোর্স গুলো পেপারকে একটু দুর্বল করে দেয়। কিন্তু যখন প্রয়োজন তখন অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, এমন কিছু লোকাল টপিক আছে তখন আমাদের লোকাল পত্র পত্রিকা এগুলো রেফারেন্স দেওয়া লাগে। ঠিক আছে, এই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা আমরা কিন্তু অনেক দূর আগাইয়া গেলাম, যে একজন অতর হলে কেমন, দুজন অতর হলে কেমন, দুইয়ের অধিক হলে কেমন, আহ পত্রিকা থেকে হলে কেমন হবে, আমি পাইছি অমুকের ব্যাপারে, সে আবার নিচে আরেকজনের কাছ থেকে, তখন সেটাতে কেমন হবে, বইয়ের ক্ষেত্রে কেমন হবে, আশা করি ক্লিয়ার। শুধু এটাই মনে রাখবেন যে ফান্ডামেন্টাল রুলস, অথর এবং ডেট থাকবে, এবং তথ্য যার ক্রেডিট তার, এই সামান্য জিনিস মনে রাখলে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করতে পারেন যে পেজ নাম্বার দেওয়া লাগবে কিনা, পেজ নাম্বার বিষয়ে অন্য আলাপ। সাধারণত কারো কাছ থেকে কোটেশন নিলে পেজ নাম্বার দেওয়া লাগে, এটা আমরা আগামী ক্লাসে ডিটেলস কথা বলবো।
তাহলে আমরা ইনটেক্সট সাইটেশন এপিএ স্টাইলে আশা করি পারবো। অথর একজন, দুজন, দুইয়ের অধিক, অথবা অন্যান্য সিচুয়েশনে কি কি করতে হবে, বিষয়টা আশা করি ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি বলছেন কমা ফুল স্টপ নিয়ে কিছু বলুন। কমা ফুল স্টপ নিয়ে কিছুই বলার দরকার নাই। আগামী ক্লাসে আমরা সফটওয়্যার শিখবো। সফটওয়্যার নিজেই হচ্ছে আপনাকে কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, সে আপনাকে এগুলো ঠিক করে দেবে। দুনিয়াতে 10,000 স্টাইল আছে, আপনি কয়টা স্টাইলের কমা, ইটালিক, এগুলো মনে রাখবেন। আপাতত বেসিকটা মনে রাখেন, বাকিটা সফটওয়্যারই করে দেবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এপিএ স্টাইলের, এপিএ স্টাইল শেখা মানে এপি এর মতো অন্য যত স্টাইল আছে, যেমন এপি এর মতো হার্ভার্ড স্টাইল আছে, এপি এর মতো শিকাগো স্টাইল, এই সবগুলাই হচ্ছে একই। আমেরিকান পলিটিক্যাল সায়েন্স আছে, এই সবগুলাই এপি এর সাথে 99.9% মিল। ঠিক আছে। জাস্ট নাম এগুলা অন্য স্টাইল, কিন্তু দেখবেন পুরাই এপি এর মতো। একটা স্টাইল আছে এমএলএ, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। এমএল এর সাথে এপি এর তফাৎ হলো, এমএলএটা আর কি যারা সাহিত্য নিয়ে পড়ে, হিস্ট্রি নিয়ে পড়ে, তারা এমএলএ ইউজ করে। এমএলএ তো হচ্ছে অথর এবং পেজ নাম্বার, এটা হচ্ছে রুলস। অথর মানে অথরের নামের শেষ অংশ, পেজ নাম্বার, সালের জায়গায় পেজ নাম্বার। তার মানে আগামী ক্লাস যখন সফটওয়্যার দিয়ে শিখবো, সফটওয়্যার অটোমেটিক এগুলা করে দেবে। ঠিক আছে। এই, ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আর এক বলছেন বুকের এক্সাম্পল দেন। আর্টিকেলের ক্ষেত্রে যে রুলস, বইয়ের ক্ষেত্রে একই রুলস। একটা বই, বইটা লিখেছে মোর্শেদ আলম 2015 সালে, তাহলে আলম কমা 15। বইয়ের ক্ষেত্রে রুলসে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে। ওকে, এইবার, এইবার আমরা আসতেছি, আসতেছি, হ্যাঁ। একদম বলছেন আইবিআইডি কখন লাগে সেটা বলতেছি। আচ্ছা, এইবার আমরা ভ্যানকুভার স্টাইলে, এতক্ষণ আমরা শিখলাম আপাই স্টাইলে ইনটেক্স সাইটেশন কিভাবে করতে হয়। এবার আমরা ভ্যানকুভার স্টাইলে কিভাবে ইনটেক্স সাইটেশন করবে সেটা নিয়ে কথা বলবো। একই রুলস, রুলস সেম। ভ্যানকুভার স্টাইলে হচ্ছে আমরা 1-2 সিরিয়ালে রেফারেন্সিং করি। ভ্যানকুভার স্টাইলে 1-2 সিরিয়ালে রেফারেন্স। ও, একটা গুরুত্বপূর্ণ কথা আসলে বলতে ভুলে গেছি, আগে বলা উচিত ছিল। এই যে আমরা বলছি ন্যারেটিভ এবং প্যারেনথেটিক্যাল রেফারেন্সিং, ন্যারেটিভ এবং প্যারেনথেটিক্যাল, অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের আর্টিকেলে আমরা কি ন্যারেটিভ রেফারেন্সিং ইউজ করব না প্যারেনথেটিক্যাল ইউজ ইউজ করব। হুম, উত্তর হচ্ছে আপনার যখন যেখানে ইচ্ছা আপনি ন্যারেটিভ বা প্যারেনথেটিক্যাল ইউজ করবেন, আপনার ইচ্ছা। কোন লাইনে ন্যারেটিভ, কোন লাইনে প্যারেনথেটিক্যাল। তবে রিসার্চের যে স্ট্যান্ডার্ড, আপনারা দেখবেন যে রিসার্চ আর্টিকেলের ইন্ট্রোডাকশন পার্টে আমরা সবসময় প্যারেনথেটিক্যালটা ইউজ করি, মানে বাক্যের শেষে রেফারেন্স ইউজ করি ইন্ট্রোডাকশন পার্টে। কারণ ইন্ট্রোডাকশন পার্টে আমরা মূলত এভিডেন্স বা বিভিন্ন স্ট্যাটিস্টিক তথ্য উপাত্ত এগুলো দেই। মানে ইন্ট্রোডাকশন পার্টে সাধারণত প্যারেনথেটিক্যাল সাইটেশনটা বেশি ইউজ হয়। অন্যদিকে লিটারেচার রিভিউ বা ডিসকাশন পার্টে আমরা ন্যারেটিভ রেফারেন্সটা বেশি ইউজ করি। কারণ লিটারেচার রিভিউ, ডিসকাশন, এই পার্টগুলো আমাদের সামনে আসবে, আমরা দেখাবো। ওগুলোতে আমরা যুক্তি তর্ক আলোচনা করি। তো যুক্তি তর্ক আলোচনা যেখানে, সেখানে তো ন্যারেটিভ রেফারেন্সিং এ খাটবে। অমুক এটা বলেছেন যে, তমুক বলেছেন যে, তমুক বিবৃত করেছেন, তমুক হাইলাইট করেছেন, এভাবে আমরা বলি। ফলে ন্যারেটিভ রেফারেন্সিংটা লিটারেচার রিভিউ এবং ডিসকাশন পার্টে বেশি ব্যবহার হয়। এই, আর এখানে যারা ইঞ্জিনিয়ারিং এবং পিওর সায়েন্সে আছেন, ইঞ্জিনিয়ারিং এবং পিওর সায়েন্সে কিন্তু কোনো যুক্তি তর্ক এগুলা কম, ওখানে ডিরেক্ট এভিডেন্স বেশি। ফলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পেপারে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পেপারে সাধারণত ন্যারেটিভ রেফারেন্সিং হয় না, প্যারেনথেটিক্যালটাই বেশি হয়। মানে বাক্যের শেষেই বেশি হয় এবং 1-2-3 এই সিরিয়ালে আগাতে থাকে। তো ভ্যানকুভার স্টাইলে আপনার ইনটেক্স সাইটেশন খুবই ইজি, এই 1-2-3 এই সিরিয়ালে রেফারেন্সিং আগাতে থাকবে। আমি একটু উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। স্ক্রিনে আপনারা এখন একটা পেপার দেখতে পাবেন। এটা হচ্ছে নাম্বারিং স্টাইল। এই নাম্বারিং স্টাইল মানেই হচ্ছে যে ভ্যানকুভার স্টাইল বা IEEE স্টাইল বা নেচার স্টাইল, এগুলো সবগুলা 99.9 একই। ঠিক আছে। আচ্ছা, এখন অনেকের কিছু প্রশ্ন আসবে সামনে, আমি অগ্রিম এগুলোর উত্তর দিয়ে দেই। আমরা কোন স্টাইলে কাজ করব, উত্তর হচ্ছে যে এখানে আপনারা জাস্ট নিজেকে দুই ব্যাকগ্রাউন্ড দিয়ে চিন্তা করেন। আপনি কি ইঞ্জিনিয়ারিং এবং পিওর সায়েন্সে আছেন নাকি নাই? ইঞ্জিনিয়ারিং এবং পিওর সায়েন্সে 1-2 সিরিয়ালে হবে। আর এছাড়া অন্য সকল ব্যাকগ্রাউন্ডে অথর এবং ডেট দিয়ে হবে। যদি কথাটার কথা, যেমন আমার নিজেরও একটা আর্টিকেল, আমি তো এডুকেশনের, আমার হচ্ছে আপাই স্টাইল, আমি করছিলাম আপাই স্টাইলে। পরে জার্নাল বলছে না, নাম্বারিং স্টাইল তারা চায়। আমি সফটওয়্যারে 1 ক্লিকেই সেটা নাম্বারিং স্টাইল বানিয়ে দিছি। মানে আপনি এক রেফারেন্সিংটা শিখলে
আপনি এক ক্লিকে স্টাইল চেঞ্জ চেঞ্জ করতে পারবেন, সেটা টেনশন করার কারণ নাই যে ভাই আমার সাবজেক্টে কোনটা। ঠিক আছে, এটা আপনি গুগলে সার্চ করলে বুঝবেন আপনার সাবজেক্টে কোনটা। আমি জাস্ট এটা এনশিওর করলাম আপনি যদি এই দুটো স্টাইলে যে কোনো একটা স্টাইল শিখেন আপনার সাথে কোনোটা না কোনোটা মিলে যাবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পারতেছেন। এখন দেখেন স্টাইল বা নাম্বারিং স্টাইলের ক্ষেত্রে খেয়াল করেন, আজকেও আমি স্প্রিঞ্জারের একটা জার্নাল দেখছি, ওখানে ওরা স্টাইল উল্লেখ করে না, বলছে যে কোনো নাম্বার স্টাইলে জমা দিলে হবে। ওরা নিজেরা পরে নিজেদের মতো করে ফরম্যাট করে নেয়, মানে বেশিরভাগ জার্নাল ফরম্যাট ফ্রি সাবমিশন নেয়। আপনার কাজ হলো যে কোনো একটা স্টাইলে ভালো করে সাবমিট করা, এরপর ওরা ওদের মতো করে স্টাইলে এটাকে কনভার্ট করে নেবে। আর যদি জার্নাল চায় যে হ্যাঁ আমরা অমুক স্টাইল চাচ্ছি, তো অমুক স্টাইল দেবেন। আমরা তো আগামী ক্লাসে সফটওয়্যার শিখতেছি, আশা করি এই উত্তরটাও পেয়ে গেছেন। হ্যাঁ, জার্নাল চাইলে ওদের নির্দিষ্ট স্টাইলে দেওয়া লাগবে, কিন্তু একই দেখতে একই। ওকে, স্ক্রিনে আপনার একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পেপার দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লেখা আছে অ্যাকর্ডিং টু গুপ্তা ওয়ান। এটা যদি আপাই স্টাইল হতো তাহলে তো গুপ্তা 2020, জাং লি 2018 এরকম হইতো। তার তার মানে ভ্যানকুভার স্টাইল তফাৎ হলো ভ্যানকুভার স্টাইলে সালের জায়গায় 1 2 বসে। আর এটা হচ্ছে ন্যারেটিভের ক্ষেত্রে। আর প্যারেন্থেটিক্যালের ক্ষেত্রে শুধু নাম্বার বসে, মানে নাম্বারগুলা সিরিয়ালি এগোতে থাকবে। নাম্বারগুলা সিরিয়ালি এগোতে থাকবে, ঠিক আছে, 1 2 3 4 এরকম, মানে ইনটেক সাইটেশন গুলা নিউমেরিক্যালি সিরিয়ালি একটার পর একটা একটার পর একটা এরকম, এখানে আর কোনো নিয়ম নেই। ঠিক আছে, সিরিয়ালি একটার পর একটা আগাতে থাকবে। আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা পিওর সায়েন্সে মানে যারা নাম্বার স্টাইল ফলো করবেন তাদের ন্যারেটিভ রেফারেন্সিং খুবই কম হবে, সাধারণত বাক্যের শেষে হবে, বাক্যের শেষে রেফারেন্স গুলো আগাতে থাকবে। ঠিক ঠিক আছে, এই হলো ইনটেক্সট সাইটেশনের আলাপ। আর এখানে যদি কেউ শিকাগো ফুটনোট স্টাইল বা অস্কোলা স্টাইল ফলো করেন, একদম এটার মতোই। ওখানে জাস্ট 1 2 গুলা সুপার স্ক্রিপ্ট আকার, আমি একটু পরে প্র্যাকটিক্যাল দেখাবো, মানে মাথার উপর থাকবে, 1 2 গুলা মাথার উপরে থাকবে, 1 2 গুলা মাথার উপরে থাকবে। হ্যাঁ, 1 2 3 এরকম মাথার উপরে থাকবে আর কি। তা আমি এগুলো দেখাচ্ছি একটু পরে। তাহলে ইনটেক্সট সাইটেশনের আলাপ আশা করি শেষ, আমরা ইনটেক্সট সাইটেশনটা ইজিলি হাতেই করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে, এবার আমি পূর্ণাঙ্গ রেফারেন্সের আলাপে যাচ্ছি। পূর্ণাঙ্গ রেফারেন্সের আলাপে যাচ্ছি। একজন প্রশ্ন করেছেন ভ্যানকুভারের কোথায় ন্যারেটিভ আর প্যারেন্থেটিক্যাল হবে। ভ্যানকুভার স্টাইল যারা ইউজ করেন তাদের ওভারঅল ন্যারেটিভ রেফারেন্স খুবই কম, তাদের মূলত প্যারেন্থেটিক্যালি বেশি হবে। ঠিক ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলছেন প্যারেন্থেটিক্যাল বেটার, ইউনিভার্সিটি থিসিস করতে গিয়ে টিচারের কাছে শুনেছিলাম। না, এখানে বেটার বলে কিছু নাই, এখানে বেটার বলে কিছু নাই। আপনার যখন যেটা মন চায় আপনার বাক্যের সৌন্দর্যের জন্য সেটাই আপনি দেবেন, এখানে বেটার বলে কোনো বিষয় নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এই গেল ইনটেক্সট সাইটেশনের আলাপ, এবার আমরা পূর্ণাঙ্গ রেফারেন্সের আলাপে যাব। পূর্ণাঙ্গ রেফারেন্সের আলাপে যাব এবার, খেয়াল করুন। ওকে, আমরা এটাকে পূর্ণাঙ্গ রেফারেন্স এবং বা বিবলিওগ্রাফি এই শব্দটা বলতেছি, হয় রেফারেন্স বলতেছি বা বিবলিওগ্রাফি বলতেছি। আহ আমরা এই যে ছোটবেলায়ও না, ঠিক ইন্টারে যখন আমরা উঠছি তখন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প ছিল, যে ওটার নাম ছিল হচ্ছে মেবি, মনে পড়তেছে না, সেখানে বলতো হৈমন্তী। হ্যাঁ, তখন একটা জায়গায় মানে এরকম একটা উক্তি ছিল যে সে আমার সম্পত্তি নয় সম্পদ। তো নর্মালি আমরা সম্পত্তি সম্পদ একই মনে করি এবং বেশিরভাগ ক্ষেত্রে একই, কিন্তু যারা এখানে ফাইন্যান্সে পড়েন বা ইকোনমিক্সে পড়েন তাদের ক্ষেত্রে হয়তো সম্পত্তি সম্পদ দুইটা আলাদা শব্দ, বা যারা সাহিত্যের লোক তারা চিন্তা করবে না দুইটা আলাদা শব্দ। তো ঠিক তেমনই সূক্ষ্ম একটা পার্থক্য আছে বিবলিওগ্রাফি এবং রেফারেন্স, ফুল রেফারেন্স, এটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যটা হলো, আপনারা খেয়াল করুন, যতগুলো ইনটেক্স সাইটেশন মানে যতগুলো ইউনিক ইনটেক্স সাইটেশন হয় ততগুলাই তো পূর্ণাঙ্গ রেফারেন্স হবে, তাই তাই না? একটু চ্যাট চ্যাট বক্সে জানাবেন। মানে যতগুলা ইনটেক্সট সাইটেশন হবে ততগুলা পূর্ণাঙ্গ রেফারেন্স হবে, তাই তো? চ্যাট বক্সে জানান, এটাই তো হওয়ার কথা নাকি? কারণ ইনটেক্স রেফারেন্স গুলার এগেনস্টে তো পূর্ণাঙ্গ রেফারেন্স হয়। তো রিসার্চ আর্টিকেল লিখতে গেলে আমাদের যতগুলা ইনটেক্স সাইটেশন ততগুলা পূর্ণাঙ্গ রেফারেন্স হয়। এই জন্য রিসার্চ আর্টিকেলে আমরা শব্দটা বলি রেফারেন্স। কিন্তু থিসিসে কিন্তু থিসিসের বেলায় আমরা চাইলে যতগুলা ইনটেক্স সাইটেশন ততগুলা পূর্ণাঙ্গ রেফারেন্স দিয়ে পাশাপাশি পাশাপাশি কিছু সোর্স থেকে আমি হয়তো তথ্য নেই নাই কিন্তু পড়ে উপকৃত হয়েছি, আবার বলছি, কিছু সোর্স থেকে আমি তথ্য নেই নাই কিন্তু পড়ে উপকৃত হয়েছি, সেগুলাকেও পূর্ণাঙ্গ রেফারেন্স মানে ডিটেলস ভার্সনে দিতে দিতে পারি। তার মানে বিবলিওগ্রাফি ফুল রেফারেন্স থেকে একটু বড়, মানে
ফুল রেফারেন্স বলতে বোঝায় যতগুলা ইনটেক্স সাইটেশন ততগুলা যদি পূর্ণাঙ্গ রেফারেন্স থাকে আমরা রিসার্চ আর্টিকেলে, তখন এটাকে, এটার নামটা আর কি, মানে শব্দটা আমরা বলি এটাকে রেফারেন্স। আর বিবলিওগ্রাফি বলতে বোঝায় যতগুলা ইনটেক্সট ততগুলা পূর্ণাঙ্গ রেফারেন্স তো দেবই, পাশাপাশি কোনো সোর্স পড়ে যদি আমি উপকৃত হই সেটাও আমি উল্লেখ করতে পারবো, তখন এটাকে আমরা বিবলিওগ্রাফি বলি। এই সামান্য তফাৎটা আমাদের ভুলে গেলেও কোনো সমস্যা নাই। আপনারা শব্দটাকে রেফারেন্স বা ফুল রেফারেন্স এভাবে মনে রাখতে পারেন, যে যেভাবে মনে রাখেন, ঠিক আছে। যাই হোক, তো যেটা বললাম যে ছোট রেফারেন্স আর বড় রেফারেন্স দুটো মিলেই হচ্ছে রেফারেন্স হয়। তো এখন প্রশ্ন হলো, এত 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 এতক্ষণ আমরা ছোট রেফারেন্স বা ইনটেক্সট সাইটেশন শিখলাম, এবার আমরা পূর্ণাঙ্গ রেফারেন্স শিখবো বা বিবলিওগ্রাফি শিখবো। খেয়াল রাখবেন, দুনিয়ার যে কোনো রেফারেন্স স্টাইলে পূর্ণাঙ্গ রেফারেন্সে চারটা জিনিস থাকবে। দুনিয়ার যে কোনো রেফারেন্স স্টাইলে পূর্ণাঙ্গ রেফারেন্সে চারটা জিনিস থাকবে। চারটা জিনিস কি কি? অথর, ডেট, টাইটেল, সোর্স। আবার বলছি, পূর্ণাঙ্গ রেফারেন্সে চারটা জিনিস থাকে যে কোনো স্টাইলেই: অথর, ডেট, টাইটেল, সোর্স। খেয়াল করুন, মানে অথর, ডেট, টাইটেল, সোর্স মানে কি? অথর মানে তো বুঝেন যিনি লিখছে বা যারা লিখছে। ডেট মানে ওটা সাল। টাইটেল মানে টাইটেল, আর্টিকেল বা বইয়ের টাইটেল। আর সোর্স মানে হলো জার্নালের নাম, ডিওআই নাম্বার, ইউআরএল, ভলিউম, এগুলাকে বলে সোর্স। ঠিক আছে, এখন খেয়াল করেন স্ক্রিনে আপনারা আহ, বিভিন্ন রেফারেন্সিং স্টাইলের মানে একই রেফারেন্সের বিভিন্ন স্টাইলে তাকে দেখতে কেমন দেখায়। একই রেফারেন্সের বিভিন্ন স্টাইলে তাকে দেখতে কেমন দেখায় এখন আপনারা দেখবেন, এবং আপনারাই বলবেন যে ভাই আসলেই তো সবগুলো তো একই রকম। দেখেন, মানে আমি যেটা বলি আর কি, এখানে কেউ যদি ওপ্পো ইউজ করেন, কেউ শাওমি ইউজ করেন, কেউ স্যামসাং ইউজ করেন, মোটামুটি ফিচার গুলা কিন্তু একই, হয়তো দেখতে একটু ব্যতিক্রম, ইন্টারফেসটা একটু ভিন্ন, এরকম। দেখেন, একই রেফারেন্সকে বিভিন্ন স্টাইলে যদি আমরা দেখি, প্রথম রেফারেন্স হচ্ছে আপা স্টাইল, সেখানে অথর আছে, এরপর সাল আছে, এরপর টাইটেল আছে, এরপর সোর্স। সোর্স মানে জার্নালের নাম এবং ডিওয়াই এগুলা। আবার এই রেফারেন্সটা যদি ভ্যানকুভার স্টাইলে দেখেন, এটা ওয়ান দিয়ে শুরু হয়েছে, প্রথমে অথর, তারপর টাইটেল, তারপর সাল, মানে সালটা হলো টাইটেলের পরে। আচ্ছা, আবার একই রেফারেন্সের আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এএমএ স্টাইল, দেখেন দেখতে আগেরটার মতোই, খালি চোখে কিন্তু কোনো পার্থক্য বোঝা যায় না। আবার এর পরেরটা হচ্ছে আই ত্রিপলি স্টাইল, খুব বিখ্যাত স্টাইল। দেখেন দেখতে ভ্যানকুভারের মতোই, প্রথমে অথর, পরে টাইটেল, পরে সাল, পরে ডিইউআই। এখন কোনোটার ক্ষেত্রে হয়তো ওই টাইটেলটা কোটেশনের ভেতরে, কোথাও টাইটেলের মধ্যে কোটেশন নাই, কোথাও টাইটেলটা ইটালিক হয়ে আছে, এরকম সামান্য তফাৎ। আপনাদের দেখে কি মনে মনে হয় চারটার ক্ষেত্রেই উপাদানগুলা সেম না? হ্যাঁ মনিরা, আপনি ঠিকই বলছেন, চারটার ক্ষেত্রেই উপাদানগুলা সেম সেম না? আপনারা কি আমার কথা বুঝছেন? মানে আমরা ধরেন একই ব্যাকগ্রাউন্ডে এক একটা রেফারেন্সিং স্টাইল, কিন্তু বাস্তবে কি, আমি মনে করি বাস্তবে দুনিয়াতে একটা রেফারেন্সিং স্টাইল থাকলেই হইতো। কিন্তু কথা হইলো যে কিছুটা জার্নালগুলোর বিজনেস প্লাস কিছু লজিক্যাল কারণ আছে। যেমন সাহিত্যের ক্ষেত্রে সালের চাইতে পেজ নাম্বার গুরুত্বপূর্ণ, আবার অন্য ব্যাকগ্রাউন্ডে হয়তো অন্য জিনিস গুরুত্বপূর্ণ, এরকম এই ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু ব্যতিক্রম, কিন্তু মূল উপাদান সেম। দেখুন, এখানে বলা যায় যে রান্না করা সকল উপাদান সেম, এক একজনের আউটপুট এক এক রকম। ঠিক আছে, মানে আউটপুটটা জাস্ট দেখতে একটু স্লাইটলি ডিফারেন্স। ফলে আমি যেটা বললাম যে পূর্ণাঙ্গ রেফারেন্স সবার ক্ষেত্রেই মশলাগুলা সেম, উপাদানগুলা সেম। আচ্ছা, এখন অনেকে বলবেন যে ভাই আপনি এতক্ষণ ইনটেক্স সাইটেশন শিখাইছেন, সেটা আমরা ম্যানুয়ালি করতে পারবো, কিন্তু এই পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে তো অনেক কিছু লাগে, অথরদের সব নাম লিখতে হয়, টাইটেল লিখতে হয়, লিঙ্ক, ডিওয়াই, ইউআরএল, এগুলো কই পাবো? এটা সমাধান আছে, সমাধান দিচ্ছি। তো অন্তত এতটুকু আশা করি আপনারা কনভিন্স যে আমরা যেই ব্যাকগ্রাউন্ডের আর্টিকেলই দেখি না কেন, আপনারা দেখবেন যে প্রত্যেকটা আর্টিকেলের শেষে গেলে পূর্ণাঙ্গ রেফারেন্সে এই একই জিনিস থাকে। চারটা উপাদান থাকে, সেটা হয়তো ভিন্ন ভিন্ন ভাবে থাকে, চারটা উপাদান থাকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে। একটা জিনিস মাথায় রাখেন, যে কোনো আর্টিকেল আপনি লিখতে যাবেন, আপনি একই সাথে একাধিক রেফারেন্সিং স্টাইল ইউজ করতে পারবেন না। মানে আপনি আপনার আর্টিকেলে প্রথম প্যারা লিখলেন আপাই স্টাইলে, পরের প্যারা লিখলেন ভ্যানকুভার স্টাইলে, হবে না। আপনার যে কোনো একটা স্টাইল ফলো করতে হবে। তো সবাই গুগলে সার্চ করে জেনে জেনে নিন কার কোন স্টাইল। আমি যদি একটা সহজ করে বলে দিই, আমরা ক্লাস 9-এ উঠলে তিনটা সাবজেক্টে যাই: সায়েন্স, আর্টস, কমার্স।
যারা গেছেন সায়েন্সে তাদের হচ্ছে নাম্বার স্টাইল, যারা আর্টস আর কমার্সে গেছেন আপনাদের হচ্ছে অথর ডেট স্টাইল। আর আগামী ক্লাসে আমরা সফটওয়্যারের ক্লাস করব। আপনি যে কোনো একটা স্টাইলে পেপার রেডি করলে সেটাকে যে অন্য সব স্টাইলে ওয়ান ক্লিকেই রূপান্তর করা যায়। সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, বা ক্লাস শেষে ভাই আমার সাবজেক্ট অমুক আমার কোনটা, এত টেনশন করার দরকার নাই, ঠিক আছে? ওকে। তো এই হলো কি পূর্ণাঙ্গ রেফারেন্সে এই বিষয়গুলো থাকে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। এখন আমরা প্র্যাকটিক্যালি এই যে আজকে যা শিখলাম এটা একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা পারি কিনা, আপনারা পারেন কিনা আমার সাথে সাথে। এটা আমি এখন চেক করব। আমরা এখন ম্যানুয়ালি কোনো একটা বিষয়ে একটা ছোট একটা আর্টিকেল লিখবো, দেখি এই রেফারেন্স গুলা মানে এই আজকের ক্লাসের নলেজ গুলা ব্যবহার করে প্রথমে আপাই স্টাইলে লিখবো, পরে ভ্যানকুভার স্টাইলে লিখবো, এরপরে হচ্ছে আমরা অস্কলা স্টাইলে লিখবো, ঠিক আছে? আপনার কি সোফার বুঝতে পারছেন? সোফার নাকি খুব মানে কঠিন লাগতেছে যে ভাই আসলে মনে হয় আপনি আপনি পারতেছেন কিন্তু আমরা পারবো না, এরকম নাকি পারবেন? যে না ভাই আপনি পারতেছেন কি আমরাও পারবো, পারবো না কেন? দেখুন আমি যদি কিছু ব্যাপারের নমুনা দেখাই, এগুলা যদি পূর্ণাঙ্গ রেফারেন্স খেয়াল করেন দেখবেন এই চারটা এলিমেন্টই আছে, সেটা যেই ব্যাকগ্রাউন্ডের হোক না কেন চারটা এলিমেন্টই থাকবে, ঠিক আছে? সেটা যেই ব্যাকগ্রাউন্ডের আর্টিকেলই হোক না কেন। ওকে। আচ্ছা একটা প্রশ্ন আপনাদের করি, দেখি আপনারা এটা পারেন কিনা। ধরুন আমি আমার পেপার লিখতেছি আপাই স্টাইলে, আমি আমার পেপার লিখতেছি আপাই স্টাইলে, কিন্তু আমি যে অনলাইনে বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি সেই আর্টিকেল গুলা নিজেরা তো সবসময় কি আপাই স্টাইলে থাকবে? মানে আমি আপাই স্টাইলে একটা পেপার লিখতেছি, আমি অনলাইনে তো এরকম একশো একশো দেড়শো বা 60 70টা আর্টিকেল থেকে তথ্য আমি নেব। সব যে আর্টিকেল গুলো থেকে আমি তথ্য নেব তারা নিজেরা কি আমার আপাই স্টাইলে থাকবে? থাকবে না। তাহলে আমি যখন তথ্যটা নেব তখন কি আমি আপা স্টাইলে নেব নাকি ওই পেপারে যে স্টাইল আছে সেই স্টাইলটাই রাখবো? এটা একটু বলেন তো। রাইট, রাইট, রাইট। এই যে আপনারা কিন্তু এখন বুঝতেছেন, আমি এটা বুঝতেছি, ঠিক আছে? রাইট। আপনি যে স্টাইলে পেপারটা করতেছেন সেই স্টাইলেই তথ্যটা নিতে হবে, অন্যরা কোন স্টাইলে লিখছে সেটা আপনার জানার বিষয় না। আপনি যখন নেবেন তখন আপনার ওই আপনার স্টাইলে আপনার নিতে হবে। ওকে। রাইট। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল পার্টে যাই। দেখুন আজকে ক্লাসটা কিন্তু খুব ইজি। অনেকে বলবেন ভাই ক্লাস শেষে বলবেন ভাই এটা তো সোজা, এটা নিয়ে আলাদা ক্লাস নেওয়া লাগে। উত্তর হচ্ছে এই বেসিক গুলা ক্লিয়ার না থাকার কারণে আপনারা কিন্তু সফটওয়্যার শিখতে গিয়ে অনেক স্ট্রাগল করেন, ঠিক আছে? ওকে। এবার আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, দেন আজকে যা শিখছি সেটারই একটা প্র্যাকটিক্যাল ভার্সন আপনাদেরকে দেখাই, হ্যাঁ? ওকে। আমরা এখন স্যাম্পল একটা কাজ করব। প্রথমটা হচ্ছে আপা স্টাইল করতে দিই, ঠিক আছে? আপা স্টাইল। আচ্ছা, আশা করি স্ক্রিনে এখানে দেখা যায়। হয়তো প্র্যাকটিক্যাল পার্টে স্ক্রিন একটু পরে আসতে পারে, কিন্তু বুঝলেই হবে। ঠান্ডা মাথায় একটু দেখুন, দেখলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা একটা যে কোনো একটা কাজ আমরা করব এখন, দেখেন। ওকে। খেয়াল করুন কিন্তু আমি কিছু পেপার ওপেন করে রাখি, যে পেপারগুলো থেকে আমরা আমাদের জাস্ট আজকে ক্লাসে বোঝার স্বার্থে আর কি আমরা বিভিন্ন ইনফো নেব, হ্যাঁ? এই আরেকটা পেপার, আরেকটা পেপার দেখুন। আপনাদের এখন স্ক্রিন বারবার চলে যাবে, আমি জাস্ট আমার কাজটা একটু আগে গোছাই দেন বলতেছি। হুম, হুম। আচ্ছা, ওকে। স্ক্রিনে আপনারা এখন একটা আর্টিকেল দেখতে পাবেন। আমরা জাস্ট হচ্ছে মানে একটা নমুনা দেখাবো। আচ্ছা, এখন দেখুন। আহ, এই আর্টিকেলে ধরেন আমরা এই লাইনগুলো আমাদের গবেষণা নেব, এই আর্টিকেলের এই তিনটা লাইন আমরা আমাদের গবেষণায় নেব, এই তিনটা লাইন আমরা আমাদের গবেষণায় নেব, এই আর্টিকেলের এই তিনটা লাইন আমরা আমাদের গবেষণায় নেব। তাহলে ইনটেক্সট সাইটেশন কিভাবে হবে বলেন তো? বলে দিচ্ছি, এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে, এটা লেখা থাকবে 2024-এ, পাবলিশ হয়েছে 2024-এ, আর অথরদের নাম আপনারা দেখতে পাচ্ছেন। আপনি একটু চ্যাট বক্সে বলেন তো, এই সবুজ দাগের তিনটা লাইন যদি আমরা আমাদের গবেষণায় নিতে চাই তাহলে ইনটেক্সট সাইটেশন করবো কিভাবে? তাহলে সংক্ষেপও লিখতে পারেন, চ্যাট বক্সে একটু লিখেন তো দেখি। এই আর্টিকেলের তিনটা লাইন যদি আমাদের গবেষণায় ব্যবহার করি তাহলে ইনটেক্সট সাইটেশন কিভাবে করব? প্রথম জনই ঠিক লিখছেন, আমি চাই অন্যরা একটু লিখুন। দেখুন, অথর যদি একজন হতো তাহলে আমরা খালিফা 2024 লিখতাম। অথর এখানে কিন্তু একজন না, অথর এখানে দুইজন।
তার মানে খলিফা অ্যান্ড আল বাদওয়ে, ঠিক আছে, আল বাদাওয়ে মানে দুইজনের নাম লিখতে হবে আর কি। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। রাইট, সবাই সঠিকটা লিখেছেন। দেখুন আমি এই যে একটা লাইন আমার গবেষণা নিলাম, তার রিসার্চে কিন্তু কারো লাইন হুবহু নেওয়া যায় না, প্যারাফ্রেজ করে নিতে হয়। প্যারাফ্রেজ নিয়ে পঞ্চম ক্লাসে কথা হবে, যেটা অন্য আলাপ। আজকে শুধু আমরা রেফারেন্সিংটা কভার করছি, হ্যাঁ। ওকে, তাহলে দেখুন এই তিনটা লাইন আমি আমার গবেষণায় নিলাম, এই তিনটা লাইন আমি আমার গবেষণায় নিলাম। হুম, এই তিনটা লাইন আমি আমার গবেষণায় নিলাম। এইবার আমি কি ন্যারেটিভ করব না প্যারেন্থেটিক্যাল করবো, আমার ইচ্ছা। ন্যারেটিভও করতে পারি, প্যারেন্থেটিক্যালও করতে পারি, এটা কোনো সমস্যা না। ন্যারেটিভও করতে পারি, প্যারেন্থেটিক্যালও করতে পারি, কোনো সমস্যা না, ঠিক আছে। আমি ধরেন প্রথমটার ক্ষেত্রে আমি প্যারেন্থেটিক্যাল করি বাক্যের শেষে, হ্যাঁ। আমরা জানি যে প্যারেন্থেটিক্যাল করলে প্যারেন্থেটিক্যাল করলে পুরোটার মধ্যে ব্র্যাকেট হয়। এগুলা মনে না রাখলে সমস্যা নাই, কারণ সফটওয়্যার দিয়ে যখন করবো সফটওয়্যার অটোমেটিক করে দেবে। আচ্ছা, তাহলে আমাদের একটা ইনটেক্সট সাইটেশন হলো, একটা ইনটেক্সট সাইটেশন আমাদের হলো। খেয়াল খেয়াল করুন, একটা লাইন নিলাম, দেন ইনটেক্সট সাইটেশন করলাম। ইনটেক্সট সাইটেশন করলাম, এই যে এখানে ব্র্যাকেট দুইটা হয়ে গেছে। এই যে একটা ইনটেক্সট সাইটেশন আমরা করলাম, ঠিক আছে, একটা লাইন নিলাম, একটা ইনটেক্সট সাইটেশন করলাম। আচ্ছা, শুধু ইনটেক্সট সাইটেশন করলে কি হবে? পূর্ণাঙ্গ রেফারেন্স করতে হবে না? এই যে পূর্ণাঙ্গ রেফারেন্স করছি, দেখেন। পূর্ণাঙ্গ রেফারেন্স করছি, হ্যাঁ। খেয়াল করুন। আচ্ছা, এখন কথা হইলো এইটার পূর্ণাঙ্গ রেফারেন্সে চারটা জিনিস আসবে: অথররা আসবে, ডেট আসবে, টাইটেল আসবে, সোর্স আসবে। অথর আসবে, ডেট আসবে, টাইটেল আসবে, সোর্স আসবে। এখন আপনারা তো বলবেন যে ভাই, ইনটেক্সট সাইটেশন তো ইজি লাগলো, কিন্তু পূর্ণাঙ্গ রেফারেন্সটা তো আসলে লেখা একটু কঠিন, কারণ পূর্ণাঙ্গ রেফারেন্সে এতগুলা জিনিস লাগতেছে স্বাভাবিকভাবে, এটা তো লেখাটা একটু কঠিন। তো এক্ষেত্রে সবাই এটা জানেন কিনা, যে কোনো আর্টিকেলের টাইটেল যদি আপনি গুগল স্কলারে ছেড়ে দেন, তাহলে সে আপনাকে পূর্ণাঙ্গ রেফারেন্স দিয়ে দেবে। যে কোনো আর্টিকেলের টাইটেল যদি আপনি গুগল স্কলার নামক যে ওয়েবসাইটটা কালকে দেখাইছি সেখানে ছেড়ে দেন, তাহলে আপনাকে সে পূর্ণাঙ্গ রেফারেন্স দিয়ে দেবে। খেয়াল করুন, আমরা এই যে আর্টিকেলটা, হ্যাঁ, খালিফার যে আর্টিকেলটা, এটার টাইটেলটা আমরা কপি করলাম। টাইটেলটা আমরা কপি করে, খেয়াল করুন আপনাদের স্ক্রিনে একটু পরে দেখাবে, কপি করে আমরা গুগল স্কলারে ছেড়ে দিলাম। হুম, এই যে আপনাদের স্ক্রিনে মনে হয় এখন দেখাচ্ছে হয়তো। তো গুগল স্কলারে এই আর্টিকেলটার নাম দেখাবে এবং নিচে লেখা আছে না সাইট। আমরা কি সাইট শব্দটা দেখতে পাচ্ছি? সাইট, এই সাইট শব্দে ক্লিক করলেই, এই সাইট শব্দে ক্লিক করলেই গুগল স্কলার আপনাকে কয়েকটা স্টাইলে এটার ইনটেক্স সাইটেশন দেখাবে। এই সাইট শব্দে ক্লিক করছে, দেখেন এটার এই যে আপাই স্টাইল দেখছেন, এটার আপাই স্টাইল দিয়ে দিচ্ছে, দেখেন এইটার আপাই স্টাইল আমাদেরকে দিয়ে দিচ্ছে, দেখুন এইটার আপাই স্টাইল আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে আমি এখান থেকে কপি করে, আর আমার এখান থেকে কপি করে এইবার আমি এখানে বসাই দিই, তাহলে হলো। তাহলে আমাদের এখানে আমি কপি করছি, আর আমাদের একটা রেফারেন্সের আমরা ইনটেক্স সাইটেশন দিলাম, পূর্ণাঙ্গ রেফারেন্সও দিলাম। একটা রেফারেন্সের ইনটেক্স সাইটেশন দিলাম, পূর্ণাঙ্গ রেফারেন্সও দিলাম, ঠিক আছে। ইনটেক্স সাইটেশনও দিলাম, পূর্ণাঙ্গ রেফারেন্সও দিলাম। আশা করি প্রথম রেফারেন্সের ক্ষেত্রে বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দ্বিতীয় রেফারেন্সটা খেয়াল খেয়াল করুন। দ্বিতীয় রেফারেন্সটা খেয়াল করুন। ধরুন, আমি এই আর্টিকেলেরই আমি ধরেন ধরেন এই যে, খুব ভালো করে খেয়াল করেন, কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে যেখানে আমি মার্ক করতেছি আমার মাউসটা, বা আমি এটা গোলাপি কালার করে দিই, এই যে দেখুন স্ক্রিনে আপনারা এখন গোলাপি কালারের কিছু লাইন দেখতে পাবেন। এই গোলাপি কালারের লাইনগুলা যদি আমি নেই, তাহলে কি ক্রেডিট, কি গোলাপি, মানে ক্রেডিট কি স্ক্রিনের আর্টিকেলকে দেবো না 8 নাম্বার সোর্সকে দেবো বলেন তো? ক্রেডিট কি স্ক্রিনের আর্টিকেলকে দেবো না 8 নাম্বার সোর্সকে দেবো? রাইট, সবাই কিন্তু বুঝতেছেন এখন ক্রেডিট অবশ্যই 8 নাম্বার সোর্সকে দেবো, কারণ এই তথ্যের মালিক তো 8 নাম্বার সোর্স। এই পেপার নিজেই বলছে যে এই পেপারের মালিক হলো 8 নাম্বার সোর্স, ঠিক আছে। তাহলে আমরা 8 নাম্বার সোর্সকে দেবো ক্রেডিট। ওকে, তাহলে আমরা এই লাইনগুলো আমাদের গবেষণায় নিলাম, এই লাইনগুলা নিলাম। নেওয়ার পর আপনি ন্যারেটিভ করবেন না প্যারেন্থেটিক্যাল করবেন, এটা আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা না। আচ্ছা,
ধরেন আমরা এটার ক্ষেত্রে আমরা একটা ন্যারেটিভ করি, হ্যাঁ। আচ্ছা, ধরেন আমরা একটা ন্যারেটিভ করবো অ্যাকর্ডিং টু। আচ্ছা, এখন তার মানে কি 8 নাম্বার রেফারেন্সের ডিটেলস আমাদের খুঁজে বের করতে হবে। 8 নাম্বার রেফারেন্সের ডিটেল খুঁজে বের করলেই আমরা এটা রেফারেন্সিং করতে পারবো, তাই না? উত্তর হলো 8 নাম্বার রেফারেন্সিং এর ডিটেলস আমরা কোথায় পাবো? 8 নাম্বার রেফারেন্সিং এর ডিটেলস আমরা পাবো ওই যে আর্টে, যদি আমরা ক্লিক করি, আর্টে ক্লিক করলে এই 8 নাম্বার রেফারেন্সের ডিটেলস আমরা পেয়ে যাবো, 8 নাম্বার রেফারেন্সের ডিটেলস আমরা পেয়ে যাবো। এখন অনেকে যে ভুলটা করেন, অনেকে করবেন কি, যে এই যে আমি 8 নাম্বার রেফারেন্সের ডিটেলস তো পাইয়া গেলাম, 8 নাম্বার রেফারেন্সের ডিটেলস পাইয়া গেলাম, এখান থেকে কপি করে বসাই দিই। দেখেন, অনেকে যে ভুলটা করবেন, 8 নাম্বার রেফারেন্সের ডিটেলস পাইছি, কপি করে বসাই দিচ্ছি। বলেন তো এখানে ভুলটা কোন জায়গায়, বলেন তো দেখি। কেউ কি বলতে পারবেন ভুলটা কোন কোন জায়গায়? রাইট। আর কেউ বলতে পারতেছি আমরা যে এখানে ভুলটা কোন কোন জায়গায়? রাইট, এই পেপারটা এপি স্টাইলে কিনে, এটা আমরা শিওর না, এটা অন্য স্টাইলে, ঠিক আছে, এর ডেভেলপমেন্টের নাম এটা অন্য স্টাইলে আছে। তার মানে আমাদের কাজ হবে এই পেপারটার টাইটেলটা, এই পেপারটার টাইটেলটা গুগল স্কলারে সার্চ করে, এই পেপারের টাইটেলটা গুগল স্কলারে সার্চ করে এপিএ স্টাইলে এরপর আউটপুটটা নেওয়া, কারণ আমি কাজ কাজ করতেছি এপি স্টাইলে, ঠিক আছে। তাহলে আমরা এই পেপারটার আমরা টাইটেলটা কপি করব, টাইটেলটা কপি করে এরপর আমরা গুগল স্কলারে ছেড়ে দেব। গুগল স্কলারে, আচ্ছা আপনাদের স্ক্রিনে এখন দেখাচ্ছে না, দেখুন। আমরা এই যে পেপারের টাইটেলটা কপি করলাম, কপি করে গুগল স্কলারে ছেড়ে দিলাম, কপি করে গুগল স্কলারে ছেড়ে দিলাম, দেওয়ার পরে সাইটে ক্লিক করলাম। সাইটে ক্লিক করছি, আরে এই যে আমাদের অনেকগুলো স্টাইলে পূর্ণাঙ্গ রেফারেন্স দেখাচ্ছে, আমরা আপাটা কপি করে এখানে বসাই দিছি। তাহলে আমাদের এই যে এটার পূর্ণাঙ্গ রেফারেন্স আমাদের হয়ে গেল। তাহলে একটা ন্যারেটিভ করলাম, একটা করলাম প্যারেন্থেটিক। আচ্ছা, ও সরি, পূর্ণাঙ্গ রেফারেন্স দিছি, সংক্ষিপ্তটা তো দিলাম না, সংক্ষিপ্তটা দিলাম না। সংক্ষিপ্তটা কি, যে অথরের নামের শেষ শেষ অংশ আর 2000, মানে তার সাল আর কি, অথরের নামের শেষ অংশ আর সাল। এই যে এটা, সরি, অ্যাকর্ডিং টু দ্বিবেদী, এই যে দ্বিবেদী, দ্বিবেদী 2023, 2023 দ্বিবেদী। তাহলে আমাদের দুইটা রেফারেন্স হইলো, দেখেন আমাদের লেখার মধ্যে দুইটা রেফারেন্স হলো, দ্বিবেদী 2023 আর খালিফা, আর এটা। ওকে, এবার আমরা আরেকটা রেফারেন্সে যাই, হ্যাঁ, আরেকটা রেফারেন্সে যাই। আচ্ছা, ও সরি, এটা এটাল হবে, রাইট 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 রাইট, আমি খেয়াল করি নাই। এটাল হবে অ্যাকর্ডিং টু দ্বিবেদী, ইটি এল ডট 2023, অ্যাকর্ডিং টু এল 2023, এটাল হবে, কারণ এটা তো মানে ইয়া বেশি আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের আপা স্টাইলে আমরা এই যে একটা ন্যারেটিভ করলাম, একটা প্যারেন্থেটিক্যাল করলাম, তথ্য যার তাকে দিলাম ক্রেডিট, তথ্য যার তাকে দিলাম ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা সোর্স থেকে নেই, দেখুন। এগুলো আপনারা করতে করতে আস্তে এমনিই পারবেন, এটা এমন না যে খুব এমন আহামরি কঠিন যে ভাই পারবোই না। এটা বিষয়টা এরকম না আর কি, যে পারবোই না, এরকম কিছু না। আচ্ছা, এবার ধরেন এই আর্টিকেল থেকে আমরা একটা লাইন নিব, হ্যাঁ, আরেকটা আর্টিকেল থেকে আমরা আরেকটা লাইন নেব, দেখুন। এই আর্টিকেলে হচ্ছে এই যে এটা, এখানে 4 জন অথর আছে, তো বুঝতে পারতেছেন যে এটা 4 জন আছে অথর। আর ভেরাডি 2024, এই দেখে দেখছেন, 4 জন অথর, তার মানে ভারাডি এটল 2024 হবে, ভারাডি এটল 2024, তাই না? ইনটেক্স সাইটেশন হবে ভারাডি এটল 2024, এটা আশা করি আমরা বুঝতেছি। ভারাডি এটল 2024 হবে, ঠিক, ঠিক আছে। আচ্ছা, সিনথিয়া একটা প্রশ্ন করছেন যে নামের উপর এবিসিডি এগুলা কি? এগুলা তাদের অ্যাফিলিয়েশন, পরিচয়। এই যে ভারাডির উপর এ, এই যে উনার পরিচয় কি, এতে এতে দেওয়া আছে মিউজিক ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ অমুক। এই উপরে যে এবিসিডি এগুলো দেখবেন, এগুলা কিন্তু অথরের সিরিয়াল না, এগুলো হচ্ছে এদের পরিচয়টা। এই যে এখানে লেখা আছে রিতা বি, তাহলে এই বি এর পরিচয়টা নিচে দেওয়া আছে, ঠিক আছে। যাই হোক, ওকে, আপনি এক লাইন নিতে পারবেন, একাধিক লাইন নিতে পারবেন, সেটা ভিন্ন হিসাব। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা লাইন নিলাম, এটা হচ্ছে ভারাডি এটল 2024, ভারাডি এটল 2024, ঠিক ঠিক আছে। আমি লাইনটা নিচ্ছি, ভারাডি এটল
2024। ভারাডি, ETAL ডট 2024। এখন এটা কি বাঁকা হবে না সোজা হবে, এটা আমাদের সফটওয়্যার করে দেবে। আজকে বেসিকটা বুঝে না বলতো। আমরা এই যে ভাড়াটি এটা দিয়েছি, আমরা তিনটা রেফারেন্স করলাম: খালিফা, দিভাদি, ভাড়াটি 2024। আর ডেইলি স্টারটাও যদি করতে চাই, ডেইলি স্টারে আমরা একটু আগে যেই ইয়েটা দেখলাম, আমি যদি সেটা যদি করতে চাই দেখি, সেটাও করি, যদিও এটা আগের ব্যাচে দেখানো হয়নি। ওকে, এই যে আমরা এখন স্ক্রিনে ডেইলি স্টারের একটা ইয়ে পাচ্ছি, ডেইলি স্টার একটা ইয়ে পাচ্ছি। ধরুন আমি ওনার পেপার থেকে একটা লাইন আমি নিলাম, ঠিক আছে। আমরা এই যে এখন ডেইলি স্টারের পেপারটাতে আসি, ডেইলি স্টারের পেপারটাতে আসি। আচ্ছা, এটাও আপনি ন্যারেটিভ করলে ইচ্ছা, প্যারেন্থেটিক্যাল করলে ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা না। আমরা একটা লাইন নিলাম ডেইলি স্টারের পেপার থেকে। এখন দেখুন ডেইলি স্টারের এই পেপারে বলছি যদি অথরের নাম উল্লেখ থাকে, তাহলে অথরই এখানে প্রায়োরিটি পাবে। অথরের নাম উল্লেখ থাকলে অথরই প্রায়োরিটি পাবে। তো খেয়াল করুন, আহ এখানে লেখা আছে শাহির চৌধুরী। শাহির চৌধুরী, তাহলে ইনটেক্স সাইটেশন হবে চৌধুরী। আর এটা কি 2026, 2026, তাহলে চৌধুরী 2026। তাহলে ইনটেক্স সাইটেশন হবে চৌধুরী কমা 2026, চৌধুরী কমা 2026, ঠিক আছে। চৌধুরী কমা 2026। তাহলে দেখুন, একজন বলছে বুকের এক্সাম্পল দিন, বুকের ক্ষেত্রেও একই নিয়ম আপনি বলছেন, তাই আমি একটা এক্সাম্পল দেবো, সমস্যা নেই। চৌধুরী কমা 2026, চৌধুরী কমা 2026 হয়ে গেল। আচ্ছা, এখন সমস্যা করবেন দেখেন, চৌধুরী 26। আচ্ছা, ও আমরা প্রথম দুইটার পূর্ণাঙ্গ রেফারেন্স লিখছিলাম, 3 নাম্বারটার এখনো লিখিনি, সরি, 3 নাম্বারটার পূর্ণাঙ্গ রেফারেন্স যে ভাড়াডি, ভাড়াডি 2024, এটার পূর্ণাঙ্গ রেফারেন্স কিন্তু এখনো লিখিনি, আমাদের খেয়াল খেয়াল ছিল না। আগে ভাড়াডিটা লিখি, এরপর চৌধুরীটা লিখবো, হ্যাঁ। তো ভাড়াডিটটা কেমনে হবে, ওই যে ভাড়াডিটার ক্ষেত্রেও টাইটেলটা কপি করে গুগল স্কলারে ছেড়ে দিবেন। টাইটেলটা কপি করে গুগল স্কলারে ছেড়ে দিলেই পূর্ণাঙ্গ রেফারেন্স পেয়ে যাবেন। আবারও বলছি, টাইটেলটা কপি করে গুগল স্কলারে ছেড়ে দিলে পূর্ণাঙ্গ রেফারেন্স পেয়ে যাবেন। আগেরগুলো যেভাবে পাইছেন এইটাও একইভাবে পাবেন। খেয়াল করুন, আমি ভাড়াডির যে পেপারটা, সেটা টাইটেল গুগল স্কলারে ছেড়ে দিলাম। আপনার স্ক্রিনে এখন এটাই দেখতে পাবেন, হ্যাঁ। একটা পারলে তো সবগুলা পারার কথা, বা সবগুলো একই নিয়মে হবে। ভাড়াডিটা দিলাম, আপনাদের স্ক্রিনে হয়তো এখনো দেখাচ্ছে না। আর ডেলি স্টারটা, এখন এই ডেলি স্টারটার ক্ষেত্রে দেখেন, ডেলি স্টারটার ক্ষেত্রে এটা এটা তার কোনো জার্নাল আর্টিকেল না। ফলে এটা আর গুগল স্কলার থেকে অটোমেটিক নিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা গুগল স্কলার থেকে অটোমেটিক নিয়ে নেওয়ার সুযোগ নেই। এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। আরেকটা ওয়েবসাইট আছে সাইট দিস ফর মি, ওটা দিয়ে করা যায়, কিন্তু ওটা খুব ঝামেলার, আমি মনে করি না দেখাই বা আগামীকালকে আমরা সফটওয়্যার শিখতেছি। এখন ধরেন ডেইলি স্টারটা, এখন ডেইলি স্টারটা কি হবে, এটা নাম হলো শাহির চৌধুরী। তাহলে এই যে চৌধুরী, চৌধুরী কমা এস ডট। এখন এটা কি নাম পূর্ণরূপ হবে, সংক্ষিপ্ত রূপ হবে, এটা আমাদের আজকে না শিখলে চলবে, আগামীকালকেই আমরা সফটওয়্যার শিখবো। সফটওয়্যার অটোমেটিক আপনাকে সব খাওয়াই দেবে, আপনার কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। চৌধুরী, শাহির চৌধুরী দিলাম, শাহির চৌধুরী। এরপর হচ্ছে সাল, সাল কত, 2026 দিলাম, 2026 সাল। আচ্ছা, এরপর অথর দিলাম, ডেট দিলাম, এরপর টাইটেল দেবো, টাইটেল। এটা টাইটেল ছিল কি, যে ডেলি স্টারের পেপারটার যে টাইটেল ছিল। আমরা আবার ডেলি স্টারের পেপারটাতে যাচ্ছি, খেয়াল করুন। বাট অথর, ডেট, টাইটেল, সোর্স, চারটা জিনিস লাগবে। অথর, ডেট, টাইটেল, সোর্স। অথর দিলাম, ডেট দিলাম, টাইটেল দিলাম, এবং সোর্স। সোর্স মানে এমন কিছু যেটা দিলে একজন রিডার এটা খুঁজে পাবে, সেটা ইউআরএল হইতে পারে, ডিইউআই নাম্বার হইতে পারে, পেজ নাম্বার, জার্নাল নাম হইতে পারে, যেটা দেন ওটাই সঠিক। তো ডেলি স্টারের ক্ষেত্রে আমরা যদি এই ইউআরএলটা দিয়ে দিই জাস্ট, ঠিক আছে, ডেলি স্টারের ক্ষেত্রে আমরা ইউআরএলটা দিয়ে দিব, তাইলে হবে। আপনাদের স্ক্রিনে এখন দেখাবে। তাহলে আমরা চারটা সোর্স থেকে তথ্য নিলাম, চারটা সোর্সের পূর্ণাঙ্গ রেফারেন্স দিলাম, চারটা সোর্সের পূর্ণাঙ্গ রেফারেন্স আমরা দিলাম। এই হলো আমরা এপি স্টাইলে ইনটেক্স সাইটেশন করলাম। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস এখনো বাকি আছে, এটা হলো খেয়াল রাখবেন, দুনিয়ার যে কোনো অথর ডেট স্টাইলে, দুনিয়ার যে কোনো অথর ডেট স্টাইলে পূর্ণাঙ্গ রেফারেন্সটা হবে যেই সিরিয়ালে আপনি করছেন ওই সিরিয়ালে না, বরং পূর্ণাঙ্গ রেফারেন্সটা এবিসিডি অ্যালফাবেটিক্যাল অর্ডার হবে। পূর্ণাঙ্গ রেফারেন্সটা হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, পূর্ণাঙ্গ রেফারেন্সটা হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। এমন না যে এখানে খিলাফা করছেন আগে,
তাই খিলাফারটা আগে হবে, দ্বিবেদীরটা 2 নাম্বার হবে, এরকম না। বরং পূর্ণাঙ্গ রেফারেন্স হবে এবিসিডি সিরিয়ালে। এখন এবিসিডি সিরিয়াল কেমনে করবেন আপনি? কি ঠিক আছে, চৌধুরী সি দিয়ে শুরু, এটাকে কপি করে নিয়ে নিলাম 1 নাম্বারে, আবার দ্বিবেদী ডি ডি দিয়ে শুরু, এটা রাখলাম 2 নাম্বারে। ছোট রেফারেন্সের ক্ষেত্রে এটা হয়তো ঠিক আছে, কিন্তু যখন 200 300 রেফারেন্স, আপনি কয়টাকে এরকম কাট করে করে নেবেন? তো এটার সমাধান আছে। সমাধান হলো, খেয়াল করুন, সবগুলা রেফারেন্সকে মার্ক করবেন। আবারও বলছি, সবগুলা রেফারেন্সকে মার্ক করবেন। মার্ক করার পরে মার্ক করার পরে আপনাদের এমএস ওয়ার্ডে দেখবেন লেখা আছে শর্ট, A to Z, বা শর্ট নাম একটা জায়গা আছে, শর্ট এ থেকে জেড, এই চিহ্নটার উপরে উপরে গিয়ে প্যারাগ্রাফে ওকে দেবেন। প্যারাগ্রাফে ওকে দেবেন। দেওয়ার পরে, প্যারাগ্রাফে ওকে দেওয়ার পরে সাথে সাথে দেখবেন এবিসিডি সিরিয়ালটা হয়ে গেছে। আমরা কি এখন এবিসিডি সিরিয়ালটা দেখতে পাচ্ছি না? স্ক্রিনে আরো পরে দেখাচ্ছে। এবিসিডি সিরিয়ালটা কি দেখা যায়? চ্যাট বক্সে জানাবেন। এই চৌধুরী 1 নাম্বারে চলে আসছে, দ্বিবেদী 2 নাম্বারে চলে আসছে, খিলাফা 3 নাম্বারে চলে আসছে, ভারাদি 4 নাম্বারে চলে আসছে। আর এটাকে চাইলে স্টাইলিশ করতে পারেন, যেটা জার্নাল চায়, কন্ট্রোল T, মানে টাকার টি, কন্ট্রোল T। কন্ট্রোল T চাপলেই এটা স্টাইলিশ হয়ে যাবে। দেখেন এই যে স্টাইলিশ হয়ে গেছে, এখন দেখতে সুন্দর লাগতেছে। এই যে পূর্ণাঙ্গ রেফারেন্স গুলা, চৌধুরী, দ্বিবেদী, খিলাফা, ভারাদি, মার্ক থাকা অবস্থায় কন্ট্রোল T, কন্ট্রোল T দিলে এরকম সিরিয়ালি সুন্দর মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এপি স্টাইলে আমরা একটা পেপার লিখে ফেললাম, পূর্ণাঙ্গ রেফারেন্স আমরা দিয়ে দিলাম। এবার দেখি, আমাদের আর সময় লাগবে না বেশি, সেম পেপারটাই আমরা যদি ভ্যানকুভার বা IEEE স্টাইলে লিখে কিভাবে লিখবে সেটা এখন দেখাবো। আপা স্টাইল ক্লিয়ার হলো? যদি আমরা ম্যানুয়ালি লিখতে চাই, আপা স্টাইল, সাহা আপনি বলছেন এই জিনিসটা জানলে সুপারভাইজারের কাছে বকা খাইতাম না। তবে আমার ধারণা সুপারভাইজারেরও মানে শেখানো উচিত আর কি এগুলা। একজন বলছেন অ্যালফাবেটিক্যাল, আবার বলেন। উত্তর হচ্ছে যে কোনো অথর ডেট স্টাইল, যেমন এই আপা, MLA, হাবার্ড, এগুলো সবসময় ABCD সিরিয়ালে হবে পূর্ণাঙ্গ রেফারেন্স। এটা করতে হলে পুরাটাকে মার্ক করে ওয়ার্ডের শর্টিং এ গিয়ে প্যারাগ্রাফে ওকে দেবেন। ভিডিওতে আছে, ভিডিওটা এনে দেখলেই পারবেন। ঠিক আছে, যাই হোক, এবার সেম জিনিসকে, সেম ডকুমেন্টকে আমরা এখন দেখবো যে একই জিনিস আমরা এখন ভ্যানকোভার বা IEEE তে কিভাবে করব, এটা আমরা এখন দেখবো। হ্যাঁ, আর দেখতে আমাদের সময় লাগবে না, সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট। সেম জিনিসকে আমরা এখন আপা স্টাইলে দেখবো। দেখেন, সরি আপা না, মানে IEE স্টাইলে দেখবো, বা ভ্যানকুভার স্টাইলে দেখবো। ঠিক আছে, ভ্যানকুভার। আগামী ক্লাসটা কিন্তু খুব মজার, কারণ অটোমেটিক সফটওয়্যার সব করে দেবে। ভ্যানকুভার বা যে কোনো নাম্বার স্টাইলে কিভাবে করবেন দেখেন। আচ্ছা, দেখুন এটা আমাদের এপি ছিল, তো আমাদের এটা যদি আমাদের ভ্যানকুভার হইতো, তো আমরা জানি যে ভ্যানকুভারে 1 2 3 সিরিয়ালে হয়, তাহলে যে খিলাফা এই পুরাটার জায়গায় হইতো 1। ঠিক আছে, পুরাটার জায়গায় হইতো 1। এরপর অ্যাকর্ডিং টু দ্বিবাদী অ্যাটল, এই অ্যাটলে ইয়ারের জায়গায় হইতো 2। ঠিক আছে, আমরা জানি যে 1 2 3 সিরিয়ালে হয় কিন্তু, হ্যাঁ, 2। এরপর বেড়াদি 2024, এটা জায়গায় হয়তো 3। আর চৌধুরী 2026, এটা জায়গায় হয়তো 4। তাহলে আমাদের ভ্যানকোভার স্টাইলে ভ্যানকোভার স্টাইলে ইনটেক্স সাইটেশন হয়ে গেছে, ইনটেক্স সাইটেশন হয়ে গেছে। তো পূর্ণাঙ্গ রেফারেন্সে ভ্যানকোভার স্টাইলে কিন্তু 1 2 3 যে সিরিয়ালে হয়েছে ওই সিরিয়ালে হবে। পূর্ণাঙ্গ রেফারেন্সে 1 2 3 যে সিরিয়ালে ছিল ওই সিরিয়ালে হবে। তার তার মানে আমাদের প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল খিলাফা, তাহলে এটাকে এক 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 নাম্বারে আনতে হবে। প্রথমটা ছিল খিলাফা, এটা 1 নাম্বারেই থাকবে। মানে যেই সিরিয়ালে হয়েছে সেই সিরিয়ালে থাকবে। আমাদের পরেরটা ছিল হচ্ছে পরেরটা ছিল মেবি আমাদের দ্বিবেদী, তাহলে এটা 2 নাম্বারে থাকবে। আর পরেরটা ছিল বেরাদি, এটা 3 নাম্বারে থাকবে। 3 নাম্বারে থাকবে, এটা পরেরটা চৌধুরী। এবং সবগুলার আগে নাম বাদ দেওয়া লাগবে, যে এক এক হইলো খিলাফা, 2 হলো দ্বিবেদী, 3 হলো বেরাদি, আর 4 হলো চৌধুরী। ব্যাস, 4 হয়ে গেল আমাদের ভ্যানকোভার স্টাইল। আর স্টাইল, যেটা স্টাইল, এখানে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট দিলে আর টুকটাক এখানে দাড়ি কমা এগুলা চেঞ্জ করলে স্টাইল হয়ে যাবে। তা আমরা তো কাজটা ম্যানুয়ালি করবো না, আমি জাস্ট বললাম যে ম্যানুয়ালি করলে এমন, আমরা আগামী ক্লাসে সফটওয়্যার দিয়ে করলে অটোমেটিক দাড়ি কমা সহ হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন, এটা কিন্তু হয়ে গেল ভ্যানকুভার আর স্টাইল। ঠিক আছে, আমরা কি বুঝতেছি? একজন বলছেন থার্ড ব্র্যাকেট হবে না,
নাম্বারিং এর অনেকগুলো স্টাইল আছে, কোন স্টাইলে ফার্স্ট ব্র্যাকেট, কোন স্টাইলে থার্ড ব্র্যাকেট। আমরা আগামীকালকে তো সফটওয়্যার শিখবোই, সফটওয়্যারই আপনি যখন স্টাইল সেট করে দিবেন, সে অটোমেটিক যে স্টাইলে ফার্স্ট ব্র্যাকেট সেখানে ফার্স্ট দেবে, যেখানে থার্ড সেখানে থার্ড দেবে। আশা করি বুঝতে পারছেন। মুকসিদা বলছেন ভাই আবার বলেন। দেখুন, ভ্যানকুভার বা মানে যে কোনো নাম্বার স্টাইলে ইনটেক সাইটেশন যেই সিরিয়ালে হবে, পূর্ণাঙ্গ রেফারেন্স একই সিরিয়ালে হবে। এই জন্য যারা এখানে ইঞ্জিনিয়ারিং পিওর সায়েন্স আছেন বলবেন যে ভাই আমাদের তো ঝামেলা কম, ইনটেক সাইটেশন আমরা অথরের নাম কষ্ট করে লিখতে হয় না, সাল কষ্ট করে লিখতে হয় না। কিন্তু না, আপনাদের ক্ষেত্রে একটা রেফারেন্স যদি ভুল হয়, ধরেন আপনি 40টা রেফারেন্স, 38 নাম্বার রেফারেন্সটা আপনি কেটে দেবেন কোনো একটা কারণে, তখন সবগুলো রেফারেন্সের সিরিয়ালে সমস্যা হয়। ফলে যারা আমরা এপি আপাই সেল ফলো করি, আমরা তাও ম্যানুয়ালি কিছুটা কাজ করতে পারি, ম্যানুয়ালি করলেও মোটামুটি চলে। কিন্তু যারা নাম্বারিং স্টাইলে কাজ করেন, তাদের ম্যানুয়ালি রেফারেন্সিং করতে যাওয়া মানে মাথার উপর 100 মনের একটা মানে বোঝা নেওয়া আর কি, ঠিক আছে? ওকে। শাকিল বলছেন ভাই এখানে অথরদের নামের ক্ষেত্রে আগে ফার্স্ট নেম পরে সেকেন্ড নেম। আমি আবারও বলছি, আমি নিয়মটা দেখাচ্ছি। দুনিয়াতে স্টাইল আছে অনেকগুলা, এখানে কি দাড়ি হবে না কমা হবে, অথরের নাম আগে হবে না পরে হবে, এটা স্টাইল টু স্টাইল ভ্যারি করবে আর কি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো, যদি আমরা একটা তথ্য দুইটা পেপারে পাইছি, তাহলে আমরা কিভাবে রেফারেন্সিং করব? একটা তথ্য পাইছি দুইটা পেপারে, আরো শুনতে এরকম হয়। যেমন ধরেন, কনজিউমার ট্রাস্টের জন্য কনজিউমারদেরকে সরাসরি ফোন দিলে তারা খুশি হয়, এটা আমরা তিনটা পেপারে পেলাম। যে কনজিউমারদেরকে যদি আপনি ফোন দেন তাহলে কনজিউমাররা খুশি হয়, এটা আমরা তিনটা পেপারে পেলাম। তাহলে এটা ইনটেক্স সাইটেশন কিভাবে করবেন? সোজা কথা, ইনটেক্স সাইটেশনে জাস্ট একটা কোলন দেবেন, মানে ধরেন একই একবারেই আপনি তিনটা রেফারেন্স করতে চান বা দুইটা রেফারেন্স করতে চান, দুইটা ভিন্ন পেপারকে রেফারেন্স করতে চান, তাহলে দুইটা রেফারেন্সের মাঝখানে একটা কোলন দেবেন, একটা কোলন দেবেন, ঠিক আছে, ঠিক আছে, কোলন দেবেন। ওকে। তো আজকে আমি ম্যানুয়ালি যতটুকু দেখাইছি, এটা কমপ্লিট আইই হয়তো হয় নাই, কিন্তু আমি যেটা বললাম যে দাড়ি কমার যে হিসাবগুলো, এটা আগামীকালকে সফটওয়্যার তো অটোমেটিক করে দেবে। এটা আমাদের ম্যানুয়ালি মুখস্থ করলে কয়টা স্টাইলে মুখস্থ করবেন আপনি? ওকে। তাহলে আমাদের এই হয়ে গেল ভ্যানকুভার বা আই। ভ্যানকুভারে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হয়, আইতে হয় থার্ড ব্র্যাকেট, এগুলো হচ্ছে যে খুবই খুঁটিনাটি বিষয়গুলা সফটওয়্যার অটোমেটিক করে দেবে। আচ্ছা, সেম পেপারটাকে যদি আমরা এখন শিকাগো স্টাইল অথবা অসকলা স্টাইলে করতে চাই, শিকাগো স্টাইল বা অসকলা স্টাইল, দেখেন স্টাইল মূলত দুইটা বা তিনটা, একটা হলো যে অথর ডেট, একটা হলো নাম্বার, আর একটা হলো সুপার স্ক্রিপ্ট বা ফুটনোট স্টাইল, যেটাকে বলে ফুটনোট স্টাইল। সেটা কিভাবে দেখেন, ফুটনোটের কিছু স্টাইল আছে বিখ্যাত, যেমন অস্কোলা, এবং অস্কোলা হচ্ছে ল এর জন্য, আর শিকাগো স্টাইল হচ্ছে যারা এখানে কলা অনুষদ আছেন, কারো কারো লাগতে পারে শিকাগো। এখন আমরা শিকাগো বা অস্কলাটা দেখবো, ঠিক আছে? ধরেন অস্কলা, অস্কলা হচ্ছে ল এর জন্য, হ্যাঁ, ব্যাপারটা বুঝেন। অস্কলাতে বিষয়টা কি আমি বলি, আমরা একটা নতুন পেজে যাই, এটাই লাস্ট আমাদের। ওকে। দেখেন ওখানে হচ্ছে এগুলো সুপার স্ক্রিপ্ট আকারে থাকে, মানে 1 2 3 গুলা মাথার উপরে থাকবে, ঠিক আছে? যেমন আমি এই যে একটা লাইন নিলাম, একটা লাইন কারো কাছ থেকে নিলাম, এইবার আমি এটাকে রেফারেন্সিং করব। তা আমি ওয়ার্ডের এখানে লেখা আছে ইনসার্ট ফুটনোট, এই ইনসার্ট ফুটনোটে ক্লিক করব। ক্লিক করলে আমাকে দেখবেন, এই ইনসার্ট ফুটনোটে ক্লিক করার সাথে সাথে আমার এই যে উপরে সুপার স্ক্রিপ্টে উপরে 1 চলে যাবে, উপরে সুপার স্ক্রিপ্টে 1 চলে যাবে, এবং এই যে আমি এখানে নিচে দিয়ে দিলাম, মানে এটা পূর্ণাঙ্গ রূপটা আর কি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে এর পরেরটার ক্ষেত্রেও সেম দেখেন, আমি যা দেখাই যাচ্ছি স্ক্রিনে আপনাদের শো করবে, মানে একই জিনিস, জাস্ট একটু দ্রুত দেখা দিচ্ছি, ঠিক আছে? এই যে 2 নাম্বারটা হয়ে গেল, এরপর 3 নাম্বারটা। আসলে এগুলা খুবই সহজ বিষয়। আগামীকালকে সফটওয়্যার শিখলে আপনারা বলবেন যে ভাই আপনি এত কষ্ট করে ফার্স্ট ক্লাসটা না নিলেও পারতেন, কিন্তু বেসিকটা আমাদের শেখাটা খুবই জরুরি, কারণ বেসিক না শিখলে তখন আসলে একটু মানে প্রবলেম হয় আর কি, আমাদের নানান ভাবেই বেসিক না শিখলে একটু প্রবলেম হয়, হ্যাঁ। আর সফটওয়্যারেরও কিছু জিনিস ম্যানুয়ালি আমাদেরকে গাইড করতে হয়, তো এই জন্য বেসিকটা শেখা খুব জরুরি। ওকে। তো দেখেন আমি এখন যে কাজটা করলাম, এটাকেই বলে হচ্ছে
এটা এখন যে কাজটা করলাম এটাকেই বলে হচ্ছে ফুটনোট স্টাইল। ঠিক আছে, এই যে ফুটনোট স্টাইল, এটাকে বলে ফুটনোট স্টাইল। এই যে উপরে 1 2 3 4 এগুলা মাথার মাথার উপরে, আর পেজের নিচে থাকবে হচ্ছে প্রত্যেকটা পূর্ণাঙ্গ রেফারেন্স। ঠিক আছে। এই এখন আপনাদের গত ব্যাচের আলোকে কিছু প্রশ্নের উত্তর বলি। যেমন প্রশ্ন করতে পারেন যে একই পেপার থেকে যদি দুইবার তথ্য নেওয়া হয়, একই পেপার থেকে যদি দুইবার তথ্য নেওয়া হয়, ইনটেক্স সাইটেশন তো দুইবারই করতে হবে, পূর্ণাঙ্গ রেফারেন্স কয়বার করতে হবে? একই পেপার থেকে দুইবার তথ্য নেওয়া হলে ইনটেক্স সাইটেশন দুইবারই করতে হবে, পূর্ণাঙ্গ রেফারেন্স করতে হবে কয়বার? ধরো যে পূর্ণাঙ্গ রেফারেন্স কোন কোন স্টাইলে একবারই করতে হয়, কোন স্টাইলে দুইবার করা লাগবে। যেমন খেয়াল করুন। আচ্ছা, এটা একটা পেপার, একটা পেপার এখন ওপেন করব। এখানে প্রথম রেফারেন্সটা হলো জন স্মিথ। আপনাদের স্ক্রিনে মনে হয় এখন আসে নাই। জন স্মিথের দ্য ল অফ নেশন বইয়ের 45 নাম্বার পেজ থেকে একটা তথ্য নেওয়া হয়েছে। এটা হলো প্রথম রেফারেন্স। আর 8 নাম্বার রেফারেন্সে লেখা আছে স্মিথ N1 130। এটা আর কি যারা অস্কলা স্টাইলে তাদের জন্য এটা। তো এখানে হলো কি, মানে স্মিথের ওই যে N1 প্রথম রেফারেন্স 130, মানে 130 নাম্বার পেজ। তার মানে এখানে দুইটা ইনটেক্স সাইটেশন একই বইয়ের, দুইটা পূর্ণাঙ্গ দেওয়া হয়েছে কিন্তু। আবার কোন কোন স্টাইলে একবারই দেওয়া লাগে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমি দুইটা ইনটেক্স যদি হয় একই পেপার থেকে দুইবার তথ্য নিলে আমি কি করবো? তো হচ্ছে আপনার কিছুই করা লাগবে না, সফটওয়্যার নিজেই ওই স্টাইল অনুযায়ী দুইবার দেওয়া লাগবে দুইবার দেবে, একবার দেওয়া লাগলে একবার দেবে। আপনি জাস্ট আপনার কাজ হলো শুধু সফটওয়্যার স্টাইলটা সেট করা, সফটওয়্যারকে গাইড গাইড করা। ওকে, আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা সোফার যা শিখলাম আজকে, রেফারেন্সিং কি, রেফারেন্সিং কেন করব, রেফারেন্সিং এর মেইন দুইটা এলিমেন্ট ইনটেক্সট সাইটেশন এবং পূর্ণাঙ্গ বিবলিওগ্রাফি। ইনটেক্সট সাইটেশন আবার দুই প্রকার, ন্যারেটিভ প্যারেন্থেটিক্যাল, কখন ন্যারেটিভ ইউজ করব কখন প্যারেন্থেটিক্যাল ইউজ করব, বা এই যে আপা স্টাইল বা ভ্যানকোভার স্টাইলের এগুলা কিভাবে লিখবো। আর পূর্ণাঙ্গ রেফারেন্স নিয়ে কথা হলো এবং একটা ছোট প্র্যাকটিক্যাল পার্ট ছিল। আজকের ক্লাস এতটুকুই। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন বলবেন। ঠিক আছে। এখন বলছেন কোনটা আমাদের জন্য স্ট্যান্ডার্ড? আপনাদের জন্য কোনো স্ট্যান্ডার্ডই নাই। আপনি যেই ব্যাকগ্রাউন্ডে আছেন যে কোনো একটা স্টাইলে রেফারেন্সিং করলে হবে। দেন জার্নাল যদি চাই স্পেসিফিক কোনো একটা স্টাইল, সেই স্টাইলে আপনি কনভার্ট করবেন। ঠিক ঠিক আছে। একজন প্রশ্ন করেছেন আমরা যদি চ্যাট জিপিটি বা জেমিনিকে দিয়ে বলি আমাদের স্টাইলটাকে এক স্টাইল থেকে আরেক স্টাইলে কনভার্ট করতে, সে পারবে কিনা? ছোট হলে পারবে, অল্প কয়েকটার জন্য পারবে, কিন্তু বড় বিশাল ডকুমেন্টের ক্ষেত্রে পারবে না। আমরা আগামী ক্লাসেই দেখাই দেবো আর কি। ঠিক আছে। ওকে, আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পেরেছেন। আগামী ক্লাসটা করলে আজকে ক্লাস পুরো ক্লিয়ার হবে। মানে আগামী ক্লাসটা হচ্ছে আজকের ক্লাসের, মানে বলে যে আমাদের রেফারেন্সিং এর অর্ধেক শেখা হয়েছে আর কি। এদের মধ্যে আইবিআইডি মানে কি, মানে এটা পূর্বেও উল্লেখ করা হয়েছে আর কি, এটাকে বলে আইবিআইডি আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যারা এখানে অস্কলাতে আছেন, অস্কলা ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখবেন যে অনেক সময় আহ মানে আইবিআইডি শব্দটা থাকে। তো আইবিআইডি মানে মানে হচ্ছে যে একই সোর্স আর কি। ঠিক আছে। আগে মানে ধরেন আমি মোর্শেদ আলমের বই থেকে একবার নিছেন, দেন আবার আবার নিছেন, তখন আইবিআইডি লিখে দিলে হয়। ওকে, পরের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য একজন বলছে ডিওআই কি। প্রত্যেক আর্টিকেলে একটা ইউনিক নাম্বার থাকে, এটাকে বলে ডিওআই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। ওকে, এগুলো আমরা ক্লাস করতে করতে অনেক কিছুই ক্লিয়ার হবে। এখন চাইলে লিভ নিতে পারবেন। আমি চ্যাট বক্স থেকে আগে কোশ্চেন কভার করবো, দেন সরাসরি প্রশ্ন নেব। বাংলা ভাষার ক্ষেত্রে কি নিয়ম? হ্যাঁ, রাইট রাইট, সুলতানা পারুল আপনি উত্তর দিয়ে দিছেন। ওকে, আচ্ছা। এখন বলছে বাংলা ভাষার ক্ষেত্রে কি হবে। বাংলা ভাষার ক্ষেত্রে আমি জানি না ওনারা কোন স্টাইলটা ফলো করে। আহ, এটা জেনে বলতে হবে আর কি। আচ্ছা, রেফারেন্সিং এর ক্ষেত্রে 1 2 3 কিভাবে আসবে? নাম্বারিং স্টাইলের ক্ষেত্রে 1 2 3 সিরিয়ালে আসবে। ওকে, আর কোনো প্রশ্ন? Okay, আমি এবার যারা হাত তুলছেন তাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে তারপর, আচ্ছা একজন বলছেন স্টাইলটা কি হেলথ সায়েন্সের পেপার সাথে যায়? হেলথ সায়েন্সের বেশিরভাগ পেপারই হচ্ছে আপা স্টাইলেই হবে। আর কিছু কিছু পেপার আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা সাথে মিলে ওই স্টাইলে হবে। স্টাইল নিয়ে কেউ চিন্তা করবেন না, এক স্টাইলে পেপার করে তো আরেক স্টাইলে কনভার্ট করা যায়, সো চিন্তা করার কারণ নাই। যারা হাত তুলছেন শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। ভাই, এই যে জি। ইনটেক্স সাইটেশনে ধরেন আমি যখন তিনটা রেফারেন্স অ্যাড করে ধরেন 2010, 11, 12 তিনটা
এই রেফারেন্স দিলাম, তখন এটা কি মানে ক্রনোলজিটা মানে ওল্ড থেকে নিউ হবে না নিউ থেকে ওল্ড হবে? সাপোজ 9, 10, 11 সাল হবে নাকি দশ রাইট, রাইট, এগারো দশ রাইট, রাইট। নয় আট হবে? ইনটেক ইনটেক সাইটেশনের ক্ষেত্রে যদি একাধিক সোর্স থাকে, আপনি যেটা প্রশ্ন করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে জি। নিয়ম হচ্ছে যে মানে অ্যালফাবেটিক্যাল সিরিয়ালটা মেনটেন করা। আমার কথা বুঝছেন? হুম। কিন্তু কিন্তু এটা এটা সব স্টাইলের ক্ষেত্রে এক নিয়ম কিনা আমি এটা শিওর না। মানে এটা সব স্টাইলের ক্ষেত্রেই এক নিয়ম কিনা এটা আমি শিওর না। কিন্তু যদি একটা ব্র্যাকেটের মধ্যে যদি দুইটা রেফারেন্স দেন, সেক্ষেত্রে মানে এবিসিডি সিরিয়ালটা আগে দেবেন। আমি জানি না কোনো 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 স্টাইলে হয়তো মানে আগের সালেরটা আগে পরের সালেরটা পরে, এভাবেও হইতে পারে। এটা এক এক স্টাইলে এক এক রকম মেবি। কিন্তু মানে সফটওয়্যারে যখন আপনি করবেন, তখন সফটওয়্যার যেই রুলস ওই অনুযায়ী আপনাকে দিয়ে দেবে আর কি, ঠিক আছে? আর আর হচ্ছে নিউজ পেপারে তো একটা বললেন প্রবন্ধ হলে যে প্রবন্ধ লিখেছে তাকে সাইড করতে হবে। আর যদি নিউজ পেপারে এমনি তো নর্মাল কিছু রিপোর্টার থাকে, করেসপন্ডিং রিপোর্টার অথর, থাকে। সেক্ষেত্রে যে পত্রিকার ওই- নামটাই অথর হিসেবে গণ্য হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ধন্যবাদ। স্যার একটা কথা, স্যার। প্রশ্ন করুন, জি। জি স্যার, ওই যে বিবলিওগ্রাফি আর ফুল রেফারেন্স এটার সম্পর্কে বিষয়টা একটু বুঝি নাই। আপনার যতগুলা ইনটেক সাইটেশন ততগুলা যদি পূর্ণাঙ্গ রেফারেন্স হয়, তখন এটাকে আমরা আর কি রিসার্চ আর্টিকেলে রেফারেন্স বলি আর কি, শব্দটাকে বলি রেফারেন্স। আর যতগুলা ইনটেক আচ্ছা। সাইটেশন ততগুলা পূর্ণাঙ্গ দিছেন, প্লাস কিছু সোর্স আপনি পড়ছেন কিন্তু ইউজ করেননি সেটা উল্লেখ করছেন, এটাকে বলে বিবলিওগ্রাফি। মানে আসলে শব্দ দুইটার জি। মধ্যে স্লাইটলি একটু ডিফারেন্স আছে কি, ধারণাগত, বুঝছেন? জি স্যার, হ্যাঁ আর কি। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। জি বলুন। আমার এক প্রশ্নটা হচ্ছে যে প্রথমে আমি যদি মানে তিনটা পেপার, অর্থাৎ তিনটা পেপারের মধ্যে প্রথমে আমি একটা, ভাইয়া সাপোজ আমি আপনার পেপার থেকে একটা নিলাম, তারপর একজনের পেপার থেকে আরেক দুইটা লাইন নিলাম, তারপর আপনার পেপার থেকে আবার নিলাম, সেক্ষেত্রে কি আপনাকে দুইবার সাইটেড করতে হবে এবং রাইট, যতবার পূর্ণাঙ্গ তথ্য reference আমাকে আমাকে আমার কাছ থেকে যতবার তথ্য নেবেন ততবার সাইট করতে হবে। পূর্ণাঙ্গ রেফারেন্সও কি ততবার? না, পূর্ণাঙ্গ রেফারেন্স ততবার কিনা সেটা রেফারেন্সিং স্টাইলের উপর নির্ভর করবে, এটা আমি বলছি। এক এক স্টাইলে, কোনো কোনো স্টাইলে একবারই দেওয়া লাগে, কোনো স্টাইলে একাধিকবার দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ। তানজিনা তানি বলুন, জি। ভাইয়া আমি হচ্ছে ওই আমেরিকান স্টাইলটার ব্যাপারে একটা প্রশ্ন ছিল। সেটা জি। হচ্ছে আমেরিকান স্টাইলের যে ইয়াটা স্টাইলটা, এটা কি শুধুমাত্র আমেরিকাতে যারা রিসার্চ প্রপোজাল দিতে চায় তাদের তাদের জন্য প্রযোজ্য নাকি সবাই না, ইউজ না, করতে পারবে? না, 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 মানে কোনো স্টাইলই আমরা যেটা দেখাইছি এটা কোনো কান্ট্রি ভিত্তিক না হয়তো। এগুলোর মূল প্রতিষ্ঠান যেমন আপায়ের পুনর হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, এগুলো 1-150 বছর হুম। আগের প্রতিষ্ঠান, কিন্তু এটার সাথে ওই কান্ট্রির কোনো সম্পর্ক নেই। মানে ওই রেফারেন্সিং আচ্ছা স্টাইল ওই কান্ট্রিতে ইউজ হবে, অন্য দেশে হবে না, এরকম কোনো সম্পর্ক নেই, বুঝছেন? আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে সাজেশন গুলো দেখালেন ওটা তো মনে হয় হেলথ সেক্টর বেসড। না, 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 এখন হেলথ 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 সাবজেক্ট। সেক্টর বেজ না আপু, মানে আপনার কাছে কেন মনে হচ্ছে হেলথ সেক্টর বেজ? দুনিয়াতে দুইটাই স্টাইলই সব স্টাইলের সাথে মানে মিলে যায় আর কি। না, এটা কি আমার আমি তো, আপনি তো আমার ইয়া জানেন মানে কোন লাইনে কাজ করছি সেটা তো জানেন। সেই সেক্টর, এডুকেশন সেক্টরে কি এটা হবে কিনা, কারণ আমার আমি তো সেটাতে যাচ্ছে আপু কিনা। মানে আপনি আপনার সাথে হুম। কেন মিলাচ্ছেন? আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এবং পিওর হ্যাঁ। সায়েন্স ছাড়া অন্যরা মোটা দাগে আপা ইউজ করে, তো আমাদের আমি যেমন, আপনি এডুকেশন নিয়ে কাজ করলে আপনার তো সোশ্যাল সায়েন্স, আপনি তো আপা স্টাইল ইউজ হুম। ইউজ করবেন। আর ধরুন আপনি আচ্ছা। জানেন না আপনি কোনটা ইউজ করবেন, আপনি যে কোনো একটা স্টাইল ইউজ করলে হবে। এরপর আচ্ছা জার্নাল ঠিক যদি আছে। নির্দিষ্ট হ্যাঁ। স্টাইল চায় ওই স্টাইলে কনভার্ট করে দেবেন, নাহলে ফরম্যাট ফ্রি হুম। সাবমিশন যে কোনো স্টাইলে দিলে হবে। আচ্ছা, এখন দেখছি যে আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে এআই দিয়ে ম্যাক্সিমাম ইউজ করতেছে রিসার্চ প্রপোজাল দেওয়ার জন্য, সবগুলো এআই দিয়ে। এখন এই বিষয়ে কি কোনো একটু কিছু নতুন, কালকে কি কিছু নতুন অ্যাড করবেন কিনা? কালকে নতুন অ্যাড করবো না, এআই নিয়ে আলাদা একটা পূর্ণাঙ্গ ক্লাস ক্লাস আছে, ওইটাতে অনেক আচ্ছা। আরো বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝছেন? মানে থ্যাংক ইউ আমাদের স্যার। যখন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে, তখন আমরা এআই হ্যাঁ। এর মানে কিভাবে ইউজ করতে হবে, ইউজ করলে সেটা লিগ্যাল হ্যাঁ। হবে বা রুলস ভঙ্গ হবে না, হ্যাঁ। সেটা আমরা হয়তো বুঝতে হ্যাঁ। পারবো। হ্যাঁ। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা। আচ্ছা।